কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ মেহেদি হাসান। তিনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, থাকেন দুবাইয়ে। ওনার গ্রামের বাড়ি নড়াইল জেলার সদর উপজেলার চিলগাছ রঘুনাথপুরে। আর উনি আমাদেরকে লিখেছেন যে ওনার লেখালেখি করার অভ্যাস নেই, তাই প্রথমেই ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন। আর যে ঘটনাটি তিনি মূলত পাঠিয়েছেন আমাদেরকে, সেটা উনি ওনার নানির কাছ থেকে শুনেছেন এবং বলছেন সেটা 100% সত্য একটি ঘটনা। ওনার নানি এখনও জীবিত আছেন এবং এই ঘটনার সাক্ষী। তো ঘটনাটি মূলত যার সাথে ঘটেছিল তিনি ওনার নানির চাচাতো ভাই। ওনার নানির বাবার বাড়ি নড়াইল জেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামে, যেটা লোহাগাড়া থানার অন্তর্ভুক্ত। এই গ্রামটি নড়াইল জেলার একটি নামকরা গ্রাম। ওখানে নাকি প্রতি বছর, মূলত বাংলা বছরের শুরুতে মেলা বসে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই বৈশাখী মেলায় ছুটে আসে দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ। 3 দিনব্যাপী সেই মেলায় চলে অনেক আয়োজন। বিভিন্ন জিনিস তো আছেই, সেই সাথে ঘোড়দৌড় প্রতিযোগিতা, জারি গান, পালা গান, সারি গান ইত্যাদি অনেক ধরনের বাঙালি সংস্কৃতিতে ভরপুর থাকে এই মেলা, যা বর্ণনা করে শেষ করা যাবে না। এক কথায় বিশাল আয়োজন। ঘটনাটি যার সঙ্গে মূলত ঘটেছিল, শুরুতেই বলেছি, তিনি হচ্ছেন ওনার নানির চাচাতো ভাই, যার নাম হচ্ছে কামাল মোল্লা। তো কামাল নানা পেশায় একজন কৃষক ছিলেন। তার 2টা গরু ছিল, যেটা দিয়ে তিনি জমি চাষ করতেন। আর ধান কাটার মৌসুমে গরুর গাড়ি করে ধান বহন করতেন। তার নিজেরও বেশ জমি জমা ছিল। সচ্ছল পরিবার তার মা বাবা মারা গেছেন অনেক আগেই। ততদিনে বোনদের বিয়ে হয়ে গেছে। তার কোনো ভাই ছিল না। পরিবার বলতে ওই কামাল নানা, তার স্ত্রী এবং 2টো ছেলে সন্তান। বড় ছেলের নাম হচ্ছে মুরাদ। ওই সময় তার বয়স ছিল 10 থেকে 12 বছর। আর ছোট ছেলের নাম হচ্ছে মিজান, তার বয়স হলো ওই সময় আর কি 8 থেকে 9 বছর। তো ঘটনার শুরুটা 1980-র দশকে, এক্স্যাক্ট সালটা বলা মুশকিল, তবে 1980-র দশকের কোন একটা সালে হবে। সময়কাল পৌষ মাস, শীতকাল, বেলা ছোট। দেখতে দেখতে সূর্য কিন্তু ঘটনার দিন তার নিয়মের মতো করেই বিদায় নিয়ে পশ্চিমের আকাশে ঢলে পড়ে। তখনও খেতে কাজ করে যাচ্ছিলেন কামাল নানা। চারপাশ কিন্তু অন্ধকার হয়ে আসছে দেখে তিনি দ্রুত কাজ বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। তখন একটু দূরে নালা ছিল। নালা বলতে ছোট্ট পানির একটা প্রবাহ যেদিক দিয়ে বের হয়, এরকম ছোটোখাটো জায়গা আর কি। এটাকে আমরা নালা বলি আর কি, বা কোনো একটা আবদ্ধ জলাশয়কেও কোনো কোনো জায়গায় নালা বলে। তো এরকম একটা নালার ভিতর কিছু একটা ছটফট করছে। তো ওই নালা থেকে তার জমি পর্যন্ত পানি দেওয়ার জন্য একটি জায়গা তিনি আগে থেকে কেটে রেখেছিলেন। তো মূলত ওইটার মধ্যেই ওই একটা ছটফটানির আওয়াজ তার কাছে আসে। তো নানা এগিয়ে গিয়ে দেখেন বড় একটা শোল মাছ। উনি তো বেজায় খুশি, তাড়াতাড়ি ওই শোল মাছটিকে জাপটে ধরেন। আর ওখানে তো পানি নেই বললেই চলে, পানি খুবই কম। উনি খুব সহজে ওই শোল মাছটিকে ধরে ফেলেন এবং শোল মাছটিও কামাল নানার শিকারে পরিণত হয়। আর মাছটা ছিল বেশ বড়। এটা পেয়ে তো তিনি তো স্বাভাবিকভাবেই বেজায় খুশি। চিন্তা করেছিলেন যে নতুন আলু এবং ফুলকপির সাথে রান্না করে এই মাছটি খেতে হবে, বেশ সুস্বাদু হবে। এই কথা চিন্তা করছেন যে কিভাবে খাবেন। আর উনি বাড়ির পথে হাঁটা শুরু করেন। তবে শোল মাছটি ধরার পর তিনি পাশ থেকে 2টো নাড়া বলতে খড়ের যেই জিনিসগুলো আমরা বলি আর কি, খড়, এগুলোকে অনেক জায়গায় নাড়া বলে আর কি। তো এরকম বেশ কয়েকটা নাড়া নিয়ে একটা ছোট্ট দড়ির মতো তৈরি করে ওই মাছটা চোয়ালের ভিতর দিয়ে ঢুকিয়ে মুখের ভিতর দিয়ে বের করে ওইটাকে বেঁধে ফেলেন। তারপর হাতে নিয়ে মনের সুখে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।
গুনগুন করে গান গাইতে গাইতে হেঁটে চলছেন বিলের ভেতর সরু রাস্তা দিয়ে। ওখানে কিন্তু কোমল মোলায়েম ঘাস ছিল, তার উপর দিয়ে হেঁটে চলছে মানে যাচ্ছেন আর কি তিনি। আর ওই সময়ে সবুজ ঘাসের উপর কিন্তু শিশির বিন্দু কিন্তু জমতে শুরু করে দিয়েছে ইতোমধ্যে। ভিজে যাচ্ছে জুতা, স্যান্ডেলহীন পায়ের পাতা। চারপাশ নীরব, কোনো জনবসতি নাই আশেপাশে। যতদূর চোখ যায় শুধু ফসলের মাঠ। চারপাশটা ক্রমশ কুয়াশায় আচ্ছন্ন হয়ে যাচ্ছে। কামাল নানা আস্তে আস্তে ডুবে যেতে থাকেন প্রকৃতির এই মায়াজালের মধ্যে। ততক্ষণে কিন্তু চারপাশ অন্ধকার হয়ে গেছে প্রিয় লিসেনার্স। আর ওই কামাল নানার কাছে কোনো আলো ছিল না। উনি নর্মালি কোনো আলো নিয়েও আসেন না, সন্ধ্যার আগে বাড়িতে ফেরত যান আর কি। তা আলো না থাকার কারণে ওর পথ চলতে বেশ অসুবিধাই হচ্ছিল, কিন্তু উনি সেটাকে পাত্তা না দিয়ে হেঁটে চলছেন তার চিরচেনা পথে। সরু রাস্তাটাকে মৃদু আলোর অবয়ব মনে হচ্ছে। সন্ধ্যার পর মেঠো পথ যেটা সাদা থাকে, ওটাকে আরো সাদা মনে হয় রাতের বেলা চাঁদের আলোতে, কারণ সন্ধ্যার পর তো চাঁদ উঠে যায়। তো ওটাকে মনে হচ্ছে মৃদু আলোর একটা অবয়ব, আঁকা বাঁকা। তো কামাল নানা জানতেন যে এই পথ কিন্তু সহজে শেষ হবে না। 3 কিলোমিটারও দীর্ঘ এই রাস্তার সিংহভাগ কিন্তু বিলের ভিতর দিয়ে এঁকে বেঁকে চলেছে। আর যতটুকু বিলের ভেতরে গিয়েছে তারপরে যে বাকি রাস্তা, সেটা গ্রামের ভেতর দিয়ে, এবং ওই রাস্তার শেষে কামাল নানার ঘর। কামাল নানার ঘরটা কিন্তু গ্রামের একদম শেষ সীমানায়, তারপর আর কোনো ঘর বাড়ি নেই। তো বিলের ভিতর একটি পুরনো বট গাছ আছে। ওই গাছের পাশ দিয়ে চলে গেছে একটি রাস্তা। গাছটিকে দূর থেকে দেখলে মনে হবে বিশাল কোনো দানব দাঁড়িয়ে আছে। তো ওই গাছটার পাশ দিয়ে যখন উনি যাবেন বা কাছাকাছি চলে এসেছেন, হঠাৎ করে তিনি থেমে যান। চিন্তা করেন যে অনেকে এই গাছের এখান দিয়ে যাওয়ার সময় ভয় পেয়েছে, তারপর আবার সাথে মাছ আছে, এভাবে তো যাওয়া যাবে না। তো উনি ওনার লুঙ্গির একটা গ্যাটের মধ্যে, মানে কোমরের এখানে বিড়ি এবং একটি ম্যাচ, এটা সবসময় উনি রাখতেন, ওনার বিড়ি খাওয়ার অভ্যাস ছিল। তো সেখান থেকে একটা বিড়ি বের করে হাঁটা শুরু করেন। তো গাছের তো খুব কাছাকাছি ছিলেন। গাছের যখন একদম নিচে চলে এসেছেন এবং নিচে এসে তারপর সামান্য একটু বেরিয়েছেন, হঠাৎ করে উনি একটা শব্দ শুনতে পান, এবং শব্দের উৎসর দিকে উনি যখন নজর ঘোরান, তিনি লক্ষ্য করেন গাছের উপর থেকে কিছু একটা জিনিস হামাগুড়ি দিয়ে এক পলকে নিচে নেমে আসলো, এবং নিচে এসে সেটা কামাল নানার সামনে এসে দাঁড়ায়। নানা থমকে যান এবং দাঁড়িয়ে পড়েন। অন্ধকারে যদিও ভালো দেখা যাচ্ছিল না, তবে সেটা কোনো মানুষের অবয়ব ছিল এটা নিশ্চিত। এবং এটা যে মানুষের অবয়ব ছিল এটা নিশ্চিত হওয়ার পর তখন কামাল নানা তাকে জিজ্ঞেস করেন, এই কে রে তুই, আমার পথ আটকায় দাঁড়িয়ে আছিস কেন? তো ওই অবয়বটি কোনো কথা বলে না। তো কামাল নানা আবার জিজ্ঞেস করেন একই কথা, যে কী হইলো, কে তুই, আমার পথ আটকায় রাখছিস কেন? একটা পর্যায়ে কামাল নানা বুঝতে পারেন যে এটা কোনো মানুষ নয়, কারণ কোনো মানুষের পক্ষে এভাবে হামাগুড়ি দিয়ে কি গাছ থেকে নামা সম্ভব? শুরুর দিকে বিষয়টা আসলে উনি বুঝতে পারেননি, কিন্তু কিছু সময় যাওয়ার পর বুঝতে পারলেন যে এইভাবে হামাগুড়ি দিয়ে কোনো একটা গাছ থেকে নেমে আসা সম্ভব নয়, এটা অসম্ভব কোনো মানুষের পক্ষে। উনি প্রচণ্ড ভয় পাচ্ছিলেন, তারপর উনি সাহস ধরে রাখার চেষ্টা চালিয়ে যান। ওদিকে বিড়ি কিন্তু প্রায় শেষ, ওনার কোমরে আরও বেশ কিছু বিড়ি ছিল। শেষ হতে না হতে আরেকটি বিড়ি উনি বের করে সেটা ধরিয়ে ফেলেন, এক বিড়ির আগুন থেকে আর একটা বিড়ি ধরিয়ে ফেলেন। ওই অবয়বটি তখনও দাঁড়িয়ে আছে তার সামনে। কামাল নানা জানতেন তিনি যখন ওই অবয়বটির পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করবেন, তখনই ওই অবয়বটি তাকে আক্রমণ করতে পারে। তো বেশ কিছুক্ষণ যাওয়ার পর ওই অবয়বটি একটি মোটা কণ্ঠে বলে ওঠে, কামাল, মাছটা আমাকে দিয়ে যা। তো কামাল নানা কোনো উত্তর না দিয়ে দোয়া পড়তে থাকেন। এরপরে বিড়ি খাওয়া শেষ, তখন দোয়া পড়তে থাকেন। ওই অবয়বটি আবারও বলে, কামাল, মাছটা দিয়ে যা, না হলে কিন্তু তোর আমি ক্ষতি করব। তখন ওই কামাল নানা বিরক্ত হয়ে ওই অবয়বটাকে বিশ্রী ভাষায় গালিগালাজ করতে থাকেন। প্রিয় লিসেনার্স, এই কাজটি হয়তো আর 10 জন মানুষের পক্ষে একদম অসম্ভব, যে কোনো একটা অবয়বকে দেখে ভয় না পেয়ে এটাকে গালিগালাজ করবেন। তো যাই হোক,
এতটা সাহস দেখানো কিন্তু উচিত না, সেটা ওই কামাল নানা কিন্তু বুঝতে পারতেন বা বুঝেছিলেন। তিনি যখন ওই গালিগালাজ করছিলেন ওই অবয়বটাকে, তখন ওই অবয়বটি রেগে গড় গড় করতে করতে এখান থেকে অদৃশ্য হয়ে যায় এবং যাওয়ার আগে কামাল নানাকে বলে যায়, তোকে আমি দেখে নেব রে। তো কামাল নানা বাড়িতে ফেরেন মাছ নিয়ে। উনি কিন্তু ভয় পেয়েছিলেন কিন্তু বুঝতে দেননি। সে রাতে কামাল নানার জ্বর এসেছিল, 1-2 দিন জ্বর ছিল, পরবর্তীতে তিনি সুস্থ হয়ে যান। প্রিয় লিসেনার্স, ঘটনা কিন্তু এখানে শেষ না, আরও ঘটনা আছে, চলুন সেইটুকু শুনি। উনি ওই রাত্রে ফেরত আসার পর থেকে ওনার বাড়িতে অদ্ভুত এবং ভয়ানক কিছু সমস্যার সৃষ্টি হয়। তো অনেক ধরনের সমস্যা আছে, হাতে গোনা কয়েকটি আমরা জানতে পেরেছি, কারণ সেগুলোই লিখে পাঠিয়েছেন। তো এক রাতে এই কামাল নানার স্ত্রী ওয়াশরুমে যাওয়ার জন্য হারিকেন নিয়ে ঘর থেকে বের হন। গ্রামের ওয়াশরুমগুলো তো স্বাভাবিকভাবেই আপনারা জানেন যে ঘরের বাইরে হয়। তো উনি যখনই ওই ওয়াশরুমে ঢুকবেন, ওই ওয়াশরুমের যে দরজা, এই দরজাটা যখনই খুলেছেন তখনই দেখতে পান বিভৎস চেহারার একটি নারী অবয়ব সেখানে দাঁড়িয়ে আছে। হারিকেনের আলোয় এক ঝলক নানি যেটা দেখতে পান তাতে বোঝা গেল যে সাদা কাপড় পরিহিত একটা মেয়ে কিছু একটা খাচ্ছে। তার মুখ দিয়ে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। তার মুখের মাংসগুলো পচে গলে গেছে, মনে হচ্ছে এখনই সেগুলো খসে পড়বে। আর চোখ দুটি অনেক বড় বড় আর রক্তের মতো লাল। ওই অবয়বটি নানিকে দেখে অট্টহাসি হাসতে থাকে। তার সেই বিভৎস হাসি সহ্য করতে না পেরে নানি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। ওই চিৎকারের শব্দে তার যে বড় ছেলে মুরাদ মামা, তিনি ঘর থেকে বের হয়ে এসে দেখেন তার মা মাটিতে পড়ে আছে। তো নানিকে ধরে ঘরে নিয়ে আসা হয়। তারপর জ্ঞান ফিরলে তিনি সব কথা বলেন যে তিনি কি ভয়ানক জিনিসটা দেখেছিলেন। এটা গেল এক রাতের ঘটনা। আরেকটি ঘটনা শুনি। সেটি হলো এক রাতে ওই কামাল নানা এবং তার বাল্যবন্ধু, তার নাম হচ্ছে মন্টু, তারা জারি গান শুনতে পাশের গ্রামে যান। ওই গ্রামের নাম ছিল জালালাসি, যেটা কামাল নানার বাড়ি থেকে বেশ দূরে। গ্রামটার দূরত্বটা এমন ছিল বা পথ এমন ছিল যে ধরুন একটি বৃত্তের মধ্যে বা একটা বৃত্তের রেখা হচ্ছে রাস্তা, যেটি লোকালয় দিয়ে গিয়েছে আর কি। আর মাঝখানের ফাঁকা অংশ হচ্ছে বিল। বৃত্তের এক প্রান্তে ব্রাহ্মণডাঙ্গা, অপর প্রান্তে জালালাসি। তো লোকালয়ের ভিতর দিয়ে যে রাস্তা চলে গেছে সেখান দিয়ে যেতে হলে অনেক রাস্তা ঘুরে যেতে হয়। এখন এই কামাল নানা শর্টকাট উপায়ে যাওয়ার প্রস্তুতি নেন, যেটা বিলের ভেতর দিয়ে গেছে। এখানে একটি বিষয় বলে রাখা ভালো যে ওখানে কিন্তু একটি বট গাছ পড়বে আসা যাওয়ার পথে আর কি। তো মোটামুটি 3 কিলোমিটার পথ পাড়ি দিলে জালালাসি গ্রাম। তার একটু দূরে বসেছে জারি গানের আসর। যথারীতি তারা সেখানে পৌঁছে যান এবং এক জায়গায় বসে জারি গান শুনতে থাকেন। বেশ কিছুক্ষণ গান শোনার পর ওই কামাল নানা, তার বন্ধু, তার নাম হলো মন্টু, সেই মন্টু নানাকে ওই কামাল নানা বলে যে, মন্টু নানা কামাল নানাকে বলে আর কি, যে কামাল তুই থাক, আমি একটু আসছি, একটু ওয়াশরুমে যাব। তারপরে একসাথে চলে যাই, ভোর পর্যন্ত অপেক্ষা করা যাবে না, বাড়িতে যেতে হবে, পরের দিন খেতে কাজ আছে, এতক্ষণ থাকা যাবে না। তো কামাল নানা বলে ঠিক আছে তুই যা, তুই ফেরত এসে আমাকে ডাক দিলে একসাথে বাড়িতে চলে যাব। তো কিছু সময় পর, মোটামুটি 5-7 মিনিট পর, ওই মন্টু নানা তিনি ফেরত আসেন। ফেরত এসে কামাল নানাকে ডাক দেন, সকলের সামনে তিনি ডাক দেন। কামাল নানাও উঠে ওই মন্টু নানার সাথে বাড়ির দিকে হাঁটা শুরু করেন। তো এই কামাল নানা খেয়াল করছেন যে এই মন্টু নানা বেশ দ্রুত হাঁটছেন। কামাল নানাও তাকে অনুসরণ করে হাঁটতে শুরু করেন। তো বিলের ভিতরের সেই রাস্তা দিয়ে দুজন হেঁটে যাচ্ছেন। চারপাশ নীরব, নিস্তব্ধ। পায়ের শক্ত চটিজোড়ার সাথে পায়ের পাতার বাড়ি লাগার শব্দ কানে আসছে। আর এর মাঝেই ভেসে আসছে আশেপাশের গাছ থেকে 2-1টা পাখির ডানা ঝাপটানোর শব্দ, কারণ তারা হেঁটে যাচ্ছে, আশেপাশের গাছে পাখি বসেছিল রাতের বেলা। নিশাচর যে পাখিগুলো সেগুলো উড়ে যাচ্ছে। তো দ্রুত হাঁটার কারণে কামাল নানা খুব ক্লান্ত হয়ে পড়ছিলেন। তিনি কোনোভাবেই ওই মন্টু নানার সাথে তাল মেলাতে পারছিলেন না।
আর মনে হচ্ছে ওই মন্টুনার চলার গতি আস্তে আস্তে খালি বাড়ছে আর বাড়ছে। তো কামাল নানা এক পর্যায়ে বিরক্ত হয়ে বলে, কিরে মন্টু, তুই এত তাড়াহুড়া করতেছিস কেন? তোর কি পাকা ধান কি বর্ষার পানিতে তলায় যাচ্ছে নাকি? তা তো আর যাবে না, সুতরাং এত তাড়াতাড়ি হাঁটিস না, দাঁড়া, আমি তো আর পারছি না তোর সাথে হেঁটে। তো ওই মন্টু নানা কোনো উত্তর না দিয়ে তার মতো করে হাঁটতে থাকে। কিছুক্ষণ পর কামাল নানা মন্টু নানাকে জিজ্ঞেস করে, ওই মন্টু, বিড়ি খাবি নাকি? একটু দাঁড়া না ভাই, আর তো পারি না। তো এই বলে কামাল নানা দাঁড়িয়ে যান আর পকেট থেকে বিড়ি আর দেশলাই বের করে যখনই তিনি বিড়ি জ্বালাবেন, মানে বিড়িটা ধরাবেন, তখন ওই মন্টু নানা একটা ধমকের সুরে বলে ওঠে, এই বিড়ি পরে ধরা, সময় কম। তো কামাল নানা একটু অবাক হয় এবং জিজ্ঞেস করে, আরে কিসের সময়ের কথা বলে সে? এবং তাকে জিজ্ঞেস করে, কিসের সময়ের কথা করতেছিস তুই? মন্টু নানা কোনো উত্তর দেয় না। কামাল নানা এবার রেগে যান। যখনই তিনি মন্টুকে গালমন্দ করার প্রস্তুতি নিচ্ছেন, তখন তিনি একটা অদ্ভুত এবং ভয়ানক জিনিস লক্ষ্য করেন। তিনি দেখতে পান চাঁদের আলোয় থাকা কামাল নানা রাস্তার পাশে নিজের ছায়া দেখতে পাচ্ছেন, কিন্তু মন্টু নানার কোনো ছায়া তিনি দেখতে পাচ্ছেন না। তিনি ভয় পান, মারাত্মক ভয় পান। তিনি আরও লক্ষ্য করেন মন্টু নানার পায়ের পাতাগুলো উল্টো দিকে ঘোরানো, অর্থাৎ পেছনের দিকে ঘোরানো। তখন কামাল নানা বুঝতে পারে, এটা তো মন্টু না রে, আজকে তো বিশাল বড় বিপদে পড়ে গেছি। আমি তো মন্টুকে ফেলে রেখে চলে আসছি। নিশ্চয়ই ওয়াশরুমে যখন মন্টু গেছে, তখন এই পিশাচটা মন্টু সেজে আমাকে ডাক দিয়ে এখানে নিয়ে আসছে। ওনার হাতে কিন্তু বিড়ি ছিল, সেটা উনি দ্রুত জ্বালিয়ে নেন এবং ওই যে শুরুতে একটা বিড়ি বের করেছিলেন, তো ওটা আর ফেলে দেননি বা কোমরেও রাখেননি। তো সেটা দ্রুত উনি জ্বালিয়ে নেন এবং ওখানে দাঁড়িয়ে পড়েন। আর মন্টুর সুরত ধরে আসা সেই দুষ্টু জিনটিও একটু দূরে গিয়ে দাঁড়িয়ে পড়ে। সে পেছনে ঘুরে আর দাঁড়িয়ে থাকা অবস্থায় সে 4 হাত 4 পা ভর দিয়ে তার অবস্থান নেয়, ঠিক যেভাবে কুকুর বিড়াল যেভাবে থাকে আর কি, এবং একটা লাফ দেয় এবং লাফ দিয়ে কামাল নানার সামনে চলে আসে। ভয়ানক বিভৎস চেহারা সেটার। চেহারা দেখে সে বুঝতে পারে কি ভয়ানক এই পিশাচ এটা, কারণ চেহারাটা কিন্তু আর কামালের নেই, হয়ে গেছে বিভৎস এক রাক্ষসের মতো। ওই পিশাচটা লাফ দিয়ে তার সামনে এসে অট্টহাসি হাসতে থাকে। তার সেই হাসিতে গোটা বিল কেঁপে ওঠে। আর কামাল নানা তো ওইখানেই মরে যাবেন ভয়ে, এরকম তার মনে হচ্ছিল। তার শরীর অবশ হয়ে যায়, তিনি অসারের মতো দাঁড়িয়ে থাকেন। ওখান থেকে নড়বার এতটুকু শক্তি তার ছিল না। ওদিকে তার হাতের জ্বলন্ত বিড়িটা যে কখন শেষ হয়ে গেছে এটা তিনি খেয়ালও করেননি। তিনি যে আবার একটি বিড়ি জ্বালাবেন, মানে ধরাবেন, এই জ্ঞান বা শক্তি কোনোটি তার মাথায় কাজ করছিল না বা শরীরও কাজ করছিল না। মন্টুরূপী সেই পিশাচটা ধীরে ধীরে কিন্তু তার দিকে এগিয়ে আসছিল। একদম তার মুখের কাছে মুখ নিয়ে পিশাচটা বলে, কিরে কামাল, আজকে তোকে কে বাঁচাবে? এই বলে আবার বিভৎস হাসি হাসতে থাকে। তো এবার আর কামাল নানা নিজেকে ধরে রাখতে পারলেন না, উনি ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যান। কামাল নানা যখন জ্ঞান ফেরে, তখন তিনি নিজেকে ওই বিলের ভেতরে থাকা সেই বট গাছের নিচে আবিষ্কার করেন। তার শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করেন এবং শরীর বিভিন্ন জায়গায় নখের আঁচড়ের দাগ, সেখান দিয়ে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছিল। তিনি উঠে বসার চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন। মাথার পেছনে প্রচণ্ড ব্যথা অনুভব করেন এবং সেখানে আবার মাথা ঘুরে পড়ে যান। পরবর্তীতে তিনি নিজেকে তার বাড়িতে আবিষ্কার করেন। সকালে কিছু কৃষক যখন মাঠে জমি চাষ করতে যাচ্ছিল, তখন তাকে ওভাবে পড়ে থাকতে দেখে কামাল নানাকে তার বাড়িতে পৌঁছে দেয় ধরাধরি করে। বাড়ির লোকেরা তার কাছে জিজ্ঞেস করে যে রাতে কি হয়েছিল। তখন কামাল নানা রাতের পুরো ঘটনা এবং মাছ নিয়ে ফেরার সময় যা যা ঘটেছিল সবকিছুই খুলে বলেন। তো কামাল নানা মন্টুর কথা জিজ্ঞেস করেন। মন্টুর কথা যখনই বলে তখনই সবাই নীরব হয়ে যায়, কেউ কোনো কথা বলছে না দেখে আবার জিজ্ঞেস করে, আচ্ছা মন্টু কোথায়? আমরা তো একসাথে গান শুনতে গিয়েছিলাম, সে এখন কোথায়? এবার নানি নীরবতা ভেঙে বলে, মন্টু ভাই আর নাই, 2 দিন আগেই তার দাফন কাফন হয়ে গেছে। এ কথা শোনার সাথে সাথে কামাল নানার উপর মনে হচ্ছে যেন আকাশ ভেঙে পড়েছে। প্রিয় বন্ধুর মৃত্যু সে কোনোভাবে মেনে নিতে পারছিলেন না। 2 দিন আগে দাফন হয়ে গেছে, মানে তার মানে হচ্ছে উনি 3 দিন অজ্ঞান ছিলেন।
সকালবেলা যখন তাকে দিয়ে গিয়েছিল তখনও উনি অজ্ঞান ছিলেন, এরপর টোটাল 3 দিন অজ্ঞান ছিলেন। তো কোনো মতে কামাল রানা নিজেকে শান্ত রেখে জিজ্ঞেস করেন মন্টু কিভাবে মারা গেল, তার সাথে কি হয়েছিল। তখন নানি বলেন যে গ্রামের কিছু লোক সকালবেলা ওই বটগাছের নিচে তোমাদের দুজনকেই পেয়েছিল। ওই বটগাছের নিচে তোমাদের দুজনকে উদ্ধার করার পর দেখা গেল যে তুমি জীবিত আছো, কিন্তু মন্টু ভাই জীবিত ছিল না, তার অস্বাভাবিক মৃত্যু ঘটেছিল। মন্টু ভাইয়ের ঘাড়টা মটকানো ছিল আর চোখ দুটি উপড়ে ফেলা হয়েছিল এবং সেখানে অনেক ধস্তাধস্তির আলামত পাওয়া গিয়েছিল। একথা শোনার পর কামাল নানা কান্নায় ভেঙে পড়েন। প্রিয় বন্ধুকে হারানোর বেদনায় একরকম পাগলের মতো হয়ে যান। এরপর আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হয়ে উঠতে থাকে। হঠাৎ একদিন রাতে কামাল নানা একটি স্বপ্ন দেখেন। সেই স্বপ্নে তিনি দেখতে পান একটি কালো অবয়ব তাকে বলছে, তোর কপাল ভালো রে, সময় মতো তোর বন্ধু এসে পড়েছিল, এই জন্য তুই প্রাণে বেঁচে গিয়েছিলি, কিন্তু তোকে আমি এত সহজে ছাড়বো না, আর তোকে যেই সাহায্য করতে আসবে তাকে এভাবেই মরতে হবে। নানার ঘুম ভেঙে যায়, লাফ দিয়ে বিছানা থেকে উঠে বসেন। নানা কান্নায় ভেঙে পড়েন এজন্য যে তার প্রাণের বন্ধু তার জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিয়েছেন। সবাই ধারণা করে যে যখন ওই মন্টু নানা তিনি ফেরত এসে দেখে যে কামাল নানা নাই, তখন উনি তাকে খুঁজতে থাকে। কারো কাছে হয়তো বা শুনেছিল যে কামাল নানা চলে গেছে, কিন্তু কামাল নানা একা একাই গিয়েছে এমনটাই ওই গ্রামে যে আরও কয়েকজন জারি গান শুনতে গিয়েছিল তারা বলেছে যে ওই কামাল নানা একাই সে বের হয়েছিল, কেউ তাকে ডেকে নিয়ে যায়নি। তো ওই সময় কেউ একজন আর কি বলেছিল যে সে তো চলে গেছে। তো এই কথা শুনে ওই মন্টু নানা বলে যে আমাকে রেখে চলে গেল, আমার সাথে যাওয়ার কথা ছিল, একসাথে আসলাম। তো যাই হোক, মনে মনে হয়তো বা তার উপর ক্ষুব্ধ হয়েছিলেন। তারপরে ওখানে জারি গান শুনতে তার গ্রামের কে কে এসেছিল তারা আর কেউ কোনো কিছু বলতে পারে না। ওদিকে ওই মন্টু নানা বেশি যে পিশাচটা, মূলত তাকে তো কামাল নানাকে ডেকে নিয়ে গিয়েছিল এবং একটি পর্যায়ে গিয়ে কামাল নানার উপর অ্যাটাক করে বসে। আর ওই মন্টু নানা উনি তাড়াতাড়ি হাঁটছিলেন যাতে করে কামাল নানাকে ধরা যায়, সে আগে আগে চলে গেছে, এই জন্য উনি স্বাভাবিক গতির থেকেও দ্বিগুণ গতিতে হাঁটছিলেন। যখন কামাল নানাকে অ্যাটাক করে বা অ্যাটাক করতে উদ্যত হয়েছে তখন এই মন্টু নানা চলে আসে। তখন মন্টু নানা হয়তো বা প্রতিহত করেছিলেন, যার ফলে তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল। আর তিনি কিভাবে মারা গিয়েছিলেন, যেহেতু তিনি মারাই গিয়েছেন এজন্য মৃত্যুর পূর্বের বিষয় তো তিনি কাউকে আর বলে যেতে পারেননি। অনেক সময় হয় না, কেউ ভয় পেয়েছে, অসুস্থ হয়েছে, পরে মারা গিয়েছে, কিন্তু মৃত্যুর আগে যেহেতু তার হুঁশ ছিল কিন্তু অসুস্থ অবস্থা ছিল, সে সব ঘটনা খুলে বলে। তা না হলে তো আমরা অনেক বিষয় বলতেই পারতাম না যে আসলে এই ঘটনাটা কেন হয়েছে। তিনি কিছুটা সুস্থ হওয়ার পর কি ভৌতিক ঘটনা দেখেছেন সেটা বলার কারণেই না হয় আমরা এই জিনিসগুলো জানতে পারি। তো যাই হোক, এই কামাল নানা কীভাবে ওই পিশাচটির হাত থেকে রক্ষা পেয়েছিল সেটি নাকি এখনও অজানা রয়েছে আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন তার কাছে, মানে আমাদের মেহেদী হাসান ভাইয়ের কাছে। তবে উনি চেষ্টা করবেন যে আসলে ইনি কীভাবে মুক্ত হয়েছিলেন সেটা থেকে তিনি জানার চেষ্টা করবেন। তো অসংখ্য ধন্যবাদ আমাদের মেহেদী হাসান ভাইকে, সুদূর দুবাই থেকে এত কষ্ট করে একটি ঘটনা লিখে পাঠিয়েছেন তার জন্য। তো তিনি বলেছেন যে এই ঘটনাটা লিখতে তার মোট 3 দিন সময় লেগেছে, আবার এর মধ্যে তার দাদি মারা গিয়েছিলেন, এই জন্য অনেকটা ভেঙে পড়েছিলেন। প্রিয় লিসেনার্স, আমরা এই মেহেদী হাসান ভাইয়ের দাদির জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। আর এই ঘটনাটি আশা করছি প্রিয় লিসেনার্স আপনাদের সকলের ভালো লেগেছে। আর যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আর আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে আমাদের একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, তার লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন। আর আপনারা লিখে বা রেকর্ড করে উভয়ভাবে ঘটনা পাঠাতে পারবেন। আর ঘটনা পাঠানোর ঠিকানা afnanthehorrorworld@gmail.com। ইমেল অ্যাড্রেসের স্পেলিং আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স,
এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন রাজবাড়ী থেকে মোহাম্মদ জহিরুল ইসলাম। ওনার বাড়ি রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের শাইলকাঠি গ্রামে। আর ঘটনাটি ওনার এলাকারই ঘটনা। এই ঘটনাটির প্রত্যক্ষদর্শী এবং ঘটনাটির মোটামুটি সত্যতা সম্পর্কে অনেকেই জানেন, এ কথা আমাদেরকে বলেছেন তিনি। তো যাই হোক, চলুন মূল ঘটনাতে চলে যাই। ঘটনাটি ঘটেছিল 1996 বা 97 সালের মাঝামাঝির দিকে। তো ওনাদের বাড়ির পাশে ছোট্ট একটি মাঠ, আঞ্চলিক ভাষায় এটাকে চক বলে, আর তার পাশে বড় একটি রাস্তা। সেই রাস্তা দিয়ে 10 মিনিট হেঁটে দক্ষিণে গেলেই ফিরোজ নামে একজনদের বাড়ি ছিল। ঘটনাটি এই ফিরোজকে কেন্দ্র করে। এই ফিরোজ পারিবারিক বিবাদের কারণে সে সুইসাইড করেছিল। তো যেহেতু সুইসাইডাল কেস, এই কারণে ওনার লাশটি রাজবাড়ী থেকে পুলিশ এসে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। তো লাশ পুলিশ নিতে নিতে আসলে বেশ রাত হয়ে গিয়েছিল, কারণ ওই সময় ওই রাস্তার অবস্থা খুব ভালো ছিল না। এখন তো পাকা হয়ে গিয়েছে, তখন কিন্তু কাঁচা রাস্তা ছিল, আর যানবাহন তো বোঝাই যাচ্ছে খুবই কম ছিল। আর ওই সময়ে রাজবাড়িতে কোনো ফ্রিজিং রুম ছিল না, মানে লাশ রাখার জন্য ফ্রিজিং রুম ছিল না। আর সময়টাও ছিল আবার গরমের সময়। ডোম ছিল, কিন্তু ডাক্তার পাওয়া যাচ্ছিল না ওই সময়। তো এভাবে একদিন পড়েছিল লাশ কাটা ঘরে। তারপরে লাশটি কাটা হয়। সব প্রসেস শেষ করতে করতে সব মিলে প্রায় 2 দিন হয়ে যায়। 2 দিন 1 রাত এরকম সময় হয়ে যায়। আর যেহেতু গরমকালে এই সমস্যাটা হয়েছিল, তারপরে এরকম একটা আবদ্ধ জায়গায় লাশটি রাখা হয়েছিল, ফ্রিজিং রুম নাই, যার কারণে লাশটির শরীরে পচন ধরেছিল এবং ফুলে গিয়েছিল লাশটি। তো লাশটি যখন আনা হয়, তখন লাশটির শরীরের এই পচনের কারণে যে মানে ভয়ানক বিকট দুর্গন্ধ হয়েছিল, এই লাশের কাছেই কেউ গন্ধে যেতে পারছিল না। লাশটি বাঁশের চাটাই এবং পলিথিন দিয়ে মোড়ানো ছিল। তো ওনাদের এলাকার একজন মাস্টার ছিলেন, উনি মূলত টিউশনি করতেন। সবাই তাকে মাস্টার বলতেন, যে ও মাস্টার এদিকে আসো, ওই মাস্টার কি করো, মানে সবাই তার নামের বদলে মাস্টার নামেই ডাকতে পছন্দ করতেন। ওনারও এই মাস্টার নামের ডাকটা খুব ভালো লাগতো। ওনার নাম মূলত ইউসুফ। ইউসুফ মাস্টার নামে তিনি এক ডাকে চিনতেন। তো যাই হোক, আসলে কেউ যখন আগাচ্ছিল না, তখন এই ইউসুফ মাস্টার উনি এগিয়ে আসেন। উনি ওই লাশটি খোলেন। লাশটি খোলার পর সবাইকে দেখার সুযোগ করে দেন। এই জহিরুল ইসলাম ভাই উনি নিজেও এই লাশটি দেখেছিলেন। যেহেতু কয়েকদিন হয়ে গিয়েছে, গরমের সময় লাশটি ফুলে গিয়েছিল এবং বিদঘুটে আকৃতির হয়ে গিয়েছিল, মানে লাশের চেহারা দেখে চেনা যাচ্ছে না, মুখটা কালো হয়ে গিয়েছিল আর কি। ওই ইউসুফ মাস্টার তিনি লাশটি গোসল করিয়েছিলেন এবং ওই রাতেই লাশ দাফন করে দেওয়া হয়। কয়েকদিন ভালোই ছিল, সবকিছু একদম স্বাভাবিক। মোটামুটি 2 দিনের কথা বলেছেন আর কি, 2 দিন ভালোই ছিল সবকিছু। 3য় দিন থেকে ঘটতে থাকে ঘটনা। এই যে ইউসুফ মাস্টার তিনি এই জহিরুল ইসলাম ভাই এবং ওনার বড় বোনকে পড়াতেন বিকেলবেলা। আর এই ইউসুফ মাস্টার সাহেব উনি আবার এই জহিরুল ইসলাম ভাইয়ের ছোট কাকার বন্ধু ছিলেন। তো জহিরুল ইসলাম ভাইয়ের ছোট কাকা চাকরি করতেন সেনাবাহিনীতে। তো কাকা ওই দিন আবার বাড়িতে এসেছিলেন ছুটিতে। তো পড়ানো শেষ, ওনার ছোট কাকা মানে ওই ইউসুফ মাস্টারের বন্ধুর সাথে গল্প গুজব করা, তারপর এশার আজানের পর নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তারপরে উনি বাড়ির দিকে রওনা দিচ্ছেন। রাত তখন 9:30 বেশি বাজে। আর ওই ইউসুফ মাস্টারের বাড়ি যাওয়ার রাস্তাটা এটা ছিল হচ্ছে এই যে ফিরোজ যে মারা গিয়েছিল সুইসাইড করে, তার বাড়ির পেছন সাইড দিয়ে যেতে হয়। ওই দিক দিয়ে গেলে তাড়াতাড়ি হয় আর কি, মানে সাধারণত ওই পথ দিয়ে তিনি আসা যাওয়া করেন। তো তিনি ওই রাস্তাটাই ধরেছেন। আর রাস্তার ডান পাশে একটা পুকুর, আর পুকুর থেকে আরেকটু
একটু সামনে গেলে ফিরোজদের বাড়ি। পুকুরটা ওই সময় মানে শুকনো ছিল, মানে ওরকম শুকনো না, মানে পানি ছিল আর কি, কিন্তু পানি কম ছিল। এখন ওই যে ব্যাপারটা হয়েছিল সেটা হলো, ওই যে ফিরোজকে যেই চাটাই এবং পলিথিন দিয়ে মুড়িয়ে রাখা হয়েছিল, এই চাটাই এবং পলিথিন কি করেছিল, ওই পুকুর পাড়ে ফেলে রেখেছিল। ওটাকে যে কবর দিয়ে দেবে বিষয়টা এরকম ওই সময় হয়তো বা তাদের মাথায় আসেনি, বা কোনো কারণে দেয়নি, যেটাই হতে পারে, এটা ঠিক মানে কেন দেয়নি এটা নির্দিষ্ট করে বলা যায় না। তো যাই হোক, ওটা ওখানে ফেলে রেখেছিল কোনো কারণে, হয়তো বা পরে দিত। তো ওই দিক দিয়ে যখন যাচ্ছে তখন ওই পলিথিনে যেরকম খচমচ শব্দ হয়, কেউ যদি পলিথিন নাড়াচাড়া করে যেরকম শব্দ হয় আর কি, তো ওই রকম পুকুরের মধ্যে থেকে খচখচ শব্দ হচ্ছে। ওই ইউসুফ মাস্টার সাহেবের কাছে একটা টর্চ লাইট ছিল, 2 ব্যাটারি একটা টর্চ লাইট। তো উনি চিন্তা করেন, কী ব্যাপার, খচমচ হয় কিসে, পুকুরে কি বড় মাছ টাছ মানে নড়াচড়া করছে নাকি? তো উনি পুকুরের চারদিকে টর্চ লাইট করছেন, যে খচমচ শব্দ হয়। প্রথমে পানির দিকে মেরেছেন, তো পানির তো কোনো নড়াচড়া নাই। তারপর উনি সাইডের দিকে মেরেছেন। সাইডের দিকে মারার পর উনি দেখেন ভয়ানক একটি ব্যাপার। কেউ একজন ওই যে পলিথিন, ওই পলিথিন চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তো উনি বলেন যে, এই কে রে এখানে? তখন ওই লোকটি ঘুরে তাকায়। ঘুরে তাকানোর পরে উনি দেখতে পান যে এটা আর কেউ নয়, এটা হচ্ছে সেই ফিরোজ। ফিরোজের মুখ দিয়ে কালো পচা রক্ত ঝরছে, এবং তার গলায় যে সেলাই ছিল গলা এবং বুকের উপরে, সেটা সরে গিয়ে ভেতরকার হাড় পর্যন্ত দেখা যাচ্ছে। কারণ উনি তো টর্চ লাইট মেরেছিলেন, টর্চ লাইটের আলোতে একদম সব স্পষ্ট দেখতে পাচ্ছিলেন। এটা দেখার পর উনি তো একদম জায়গায় স্থির হয়ে গেছেন, ভয়ে আর কোনো জায়গায় নড়াচড়া করতে পারছেন না। তখন ওই ফিরোজ রূপী ওই পিশাচটি বলে ওঠে, কিরে মাস্টার, খাবি নাকি? আয় আমার সাথে পলিথিন খা। উনি তো তখন ইরে বাবারে বলে দেন এক চিৎকার। চিৎকার দেওয়ার পর মনে হলো ওনার শরীরে শক্তি ফিরে এসেছে। উনি দেন এক দৌড় দিয়ে ফিরোজদের বাড়ির সামনে গিয়ে পড়েছেন। তখন সবাই জিজ্ঞেস করেন কি হয়েছে, বলে এই ঘটনা। তখন সবাই মিলে পুকুর পাড়ে যান, যায় দেখেন কিছুই নাই। যদিও বা তার পরপরই ওই জিনিসটা সংগ্রহ করে মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল, কিন্তু লোকজন তাকে বলে যে তুমি আসলে ওকে গোসল করাইছিলা, তো এই জন্য তুমি ভুল দেখছো, এই কিছু না, রাতের বেলা উল্টাপাল্টা দেখছো। তো ওনাকে সবাই সান্ত্বনা দেয়। আসলে উনি তো বুঝেছেন যে উনি আসলে কি দেখেছেন। এই গেল ইউসুফ মাস্টারের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। কিন্তু ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। এই ঘটনা 2 থেকে 3 দিন পর এই জহিরুল ইসলাম ভাইয়ের মেজো মামা এবং তার বন্ধু, তার নাম হচ্ছে আরান সাহা, এনারা আবার ব্যবসা করতেন একসাথে খলিলপুর বাজার। ওখানে খলিলপুর একটা বাজার আছে আর কি, যারা স্থানীয় যারা আছেন তারা সবাই চিনবেন। ওই খলিলপুর বাজারে ধান, পাট, গম, মুসুরি এইগুলো কিনতেন, এবং মিলে যে এগুলো ভাঙানোর জন্য যে মিল আছে সেই মিলে দিতেন আর কি। তো এটাই ছিল তাদের একটা বিজনেস। পরে আবার এগুলো বিক্রি করতেন, এইভাবে চলতো আর কি তাদের। তো একদিন ওই আরান সাহা মানে আরান মামা, উনি বাজার থেকে বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেছে, 8টা কি 9টা বেজে গেছেন। তো উনি ফিরোজদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছেন, ওখানে 3 রাস্তা একটা আছে, যেটা খলিলপুর বাজার থেকে এদিকে এসেছে আর কি। তো ওদিক থেকে এসে রামনগর বাজার দিয়ে গিয়েছে, আর একটা সদরদি নামক একটা জায়গা থেকে সদরদি বাজারে গিয়েছে। এই 3 রাস্তার একটা মোড় রয়েছে সেখানে। তো ওই 3 রাস্তার মধ্যে একজন লোক বসে আছে। তো উনি বসা দেখছেন। তো দূর থেকে প্রথমে বুঝতে পেরেছিলেন, মানে বুঝতে পারেন নাই যে শালা কে বসে আছে। তো উনি বলতেছেন, এই কিরারে ওই জায়গায় বসা? তখন বলে ওঠে, আরান, আমি ফিরোজ। ফিরোজ, তো তুই এত রাত্রে এখানে কি করিস? মানে স্থানীয় ভাষায় বলতেছে। তখন এই কথার উত্তরে ফিরোজ কোনো কথা বলে না। তো আবার যখন প্রশ্ন করে, তো ফিরোজ তার দিকে ফ্যাল করে তাকিয়ে থাকে, কিন্তু একদম স্বাভাবিক, ভয়ঙ্কর চেহারা বিষয়টা কিন্তু এরকম না। তো উনি আর কোনো কথা বলেন না। উনি যখন চলে যাচ্ছে তখন ওই ফিরোজ তখন একবার কথা বলে ওঠে,
আরান, তুই যেখানে যাচ্ছিস সেখানেই যা, চুপচাপ যা। তো এই কথার উত্তরে ওই আরান সাহা মানে আরান মামার কোনো কথা হলো, সে চলে যায়। তার কিন্তু মনেই ছিল না যে ফিরোজ বেঁচে নাই। তো বাড়িতে আসার পর উনি পরিবারের সদস্যদেরকে বলতেছেন যে এই পথে ফিরোজের সাথে দেখা হইল, কিন্তু কেমন করে আমার দিকে তাকায় থাকলো, আবার বললো যে তুই যেখানে যাচ্ছিস যা। তখন বাড়ির সদস্যরা বললো যে তোমার কি মাথা টাথা খারাপ হয়েছে? ফিরোজ মানে কোন ফিরোজ? বলে ওই যে ওই ফিরোজ আর কি, ওই যে যেই বাড়ির নামটা বলে আর কি, যেই এলাকার নাম। তখন বলে যে তার জানাজার সময় তুমি তো নিজেও ওই জানাজার নামাজ যখন হয় তখন তো তুমি ওই এক পাশে দাঁড়াইছিলা। সে তো হিন্দু ছিল, সে তো জানাজার নামাজ পড়েনি, তো তুমি কি ভুলে গেছো যে সে মারা গেছে? তখন ওই আরান সাহার মনে পড়ে, সর্বনাশ, আমি একটু আগে কাকে দেখলাম? ফিরোজ তো মারা গেছে, আমার তো মনেই ছিল না। আচ্ছা যাই হোক, তার মনে পড়ে, আমি ভয় পাই যে এমন একটা জিনিস দেখলাম রে। এখন এর প্রায় 1 থেকে 1.5 মাস পর এই যে জহিরুল ইসলাম ভাইয়ের মেজ মামা, উনি আবার আসছিলেন ওই রামনগর বাজার থেকে রাত্রে। ওই যে 3 রাস্তা আর শাইলকাঠি যে গ্রাম, ওখানে একটা ভাঙা রাস্তা আছে, এর ঠিক মাঝখানে এক জায়গায় 3টা তাল গাছ ছিল। তো আকাশের চাঁদ ছিল, তো ওই মেজ মামার হাতে একটা টর্চ লাইটও ছিল। তো ওই মেজ মামা দেখে দূরে তাল গাছের নিচে কেউ বসে আছে। তো মামা লাইট মারে, তিনি দেখেন ফিরোজ মাথা নিচু করে 2 হাঁটুর নিচে মাথা দিয়ে বসে আছে। তো উনি যখন প্রথমে বলেছে এই কে রে, তখন মাথাটা উঁচু করেছে, তখন উনি আর কি দেখেছে আর কি সে ফিরোজ। তখন বলে ফিরোজ তুই কি করছস এখানে? তখন কয়েকবার জিজ্ঞেস করে এই তুই এখানে কি করিস? তখন ও কোনো উত্তর দেয় না। তখন ওই মেজ মামা উনি ওনার মতো করে চলে যেতে থাকেন। তখন মনে পড়ছে আরে ফিরোজ তো বেঁচে নাই। এই কথা মনে পড়ে ওনার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়। তখন উনি এক দৌড় দেন বাড়ির দিকে। তো বাড়িতে গিয়ে বলেন যে আজকে ফিরোজকে দেখলাম। পরের দিন সকালে এই যে আরান সাহা মানে আরান মামা, তারপরে ইউসুফ মাস্টার ওই 3 রাস্তায় দাঁড়িয়ে কথা বলতেছিল এসব ঘটনা নিয়ে। তখন আবার ওই মেজো মামাও আসে, তারা বলতেছে যে হ্যাঁ আমার সাথে ঘটছে, ও বলে আমার সাথে ঘটছে। তখন অনেক লোক জমা হয়ে যায়। তখন জানতে পারা যায় যে এই শুধু 3 জনের সাথে না, আরও অনেকেই নাকি এই ফিরোজকে দেখত। তখন সবাই মিলে পরামর্শ করে কি করা যায়, এভাবে মানুষজন ভয় পেলে তো হবে না, একটা সমাধান তো করার দরকার। তখন ওই তারা সবাই মিলে ফিরোজদের বাড়িতে যায়, বলে যে এই ঘটনা ঘটছে, আপনারা কিছু তার আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে কিছু দান খয়রাত করে দেন, কিছু এতিম বাচ্চা বা গরিব দুঃখীদেরকে খাইয়ে দেন। এ কথা শুনে ওই বাড়ির লোকজন ভয়ানকভাবে ক্ষিপ্ত হয় তাদের উপরে, বলে যে একটা লোক মারা গেছে আর তোমরা তাকে দেখতেছো, এসব কি ফাও পেঁচাল পারো? একে তো তাদের বাড়ির সদস্য মারা গেছে, তারপর এই ধরনের কথা শুনে তাদের মানে মেজাজটা খুব মানে রুক্ষ হয়ে যায়। তারা তাদেরকে মানে মানে বাড়ির লোকজন ওনাদেরকে খুবই মর্মাহত করে বাড়ি থেকে বিদায় দেন। এখন যেই বাড়ির সমস্যা, তারা যদি কিছু না করেন, ওনারা আসলে কতদূর আসলে অগ্রগামী হয়ে করতে পারবেন সেটাও একটা বিষয়। তারা নিজেরা এটা ভেবেছেন, তারপর চিন্তা করেন যে না আসলে তাদেরকে তো বোঝাতে হবে, হয়তো এখন তারা মন খারাপ করেছে কিন্তু মানে বুঝতে তো হবে। তো যাই হোক, যেহেতু তারা বিশ্বাস করে না, চেষ্টা করতে হবে বিশ্বাস করানোর জন্য, কিন্তু তারাও একসময় বিশ্বাস করতে বাধ্য হয়েছিল। একদিন ওই ফিরোজের আপন চাচা, সে ধান খেতে সেচ দেওয়ার জন্য যে মেশিন ঘর থাকে সেই মেশিন ঘরে গিয়েছে রাতের বেলা। আর ওই মেশিন ঘরটা ওই ফিরোজের কবর থেকে খুব বেশি দূরে ছিল না আর কি। তো উনি কি করতো, ওই মেশিনের মধ্যে পানি ওঠানোর জন্য আবার পানি দিতে হতো। তো এই জন্য ওনার একটা বড় মাটির হাঁড়ি ছিল, মানে কলসের মতো। তো ওই কলস ভরে উনি পানি নিয়ে যাচ্ছেন ওই মেশিন ঘরের কাছে। ওই শ্যালো মেশিনের ওই পাইপের মধ্যে প্রথমে কিন্তু পানি দিতে হয়, আপনারা প্রিয় লিসেনার্স আপনারা খেয়াল করবেন। তো উনি ওই পানিটাই নিয়ে যাচ্ছিলেন আর কি, ওনার বাড়ির উঠোন থেকে মানে টিউবওয়েল থেকে পানি নিয়ে উনি যাচ্ছিলেন আর কি ওইখানে।
তো উনি ওখানে যাচ্ছেন, তো তারপর উনি মেশিন স্টার্ট করেন। মেশিন স্টার্ট করে হাঁড়িটা মানে ওই কলসটা উপর করে রেখে উনি দেখছেন যে পানিটা ঠিকঠাক মতো সব ক্ষেতগুলোতে যাচ্ছে কিনা। জ্যোৎস্না রাত ছিল, ওনার হাতে টর্চ লাইটও ছিল। তো ধান খেতে এই সেচ তদারকি করতে করতে বেশ অনেক রাত হয়ে গেছে। তখন চিন্তা করেন এখন মেশিনটা বন্ধ করে দিই। তো মেশিন বন্ধ করার জন্য তিনি যখন মেশিনের কাছাকাছি এসেছেন, তখন দেখেন ওই মেশিনের কাছে কেউ একজন লোক বসে আছে, কি যেন করছে। উনি একটু কাছে যান যে কি ব্যাপার, এটা কে। তখন টর্চ লাইট মারেন। টর্চ লাইট মেরে দেখেন এই যে ফিরোজ, এই ফিরোজ তার পেটের সব নাড়িভুড়ি ওই কলসের ভিতর রাখতেছে। তার মুখে ছিল রক্ত, বিকট পচা গন্ধ। তো উনি যখন টর্চ লাইট মেরেছেন এবং ফিরোজও তার দিকে তাকিয়েছে, উনি এত ভয় পেয়েছেন যে উনি চিৎকার করতে করতে বাড়ির দিকে দৌড় দেন। উনি পেছন থেকে কোনো ডাক শোনেননি। ওই ফিরোজও যে এসে তাকে জাপটে ধরেছে বিষয়টা এরকম নয়, মানে এই পর্যন্তই ছিল বিষয়টা। উনি বাড়ির সবাইকে ডাকেন এবং বলেন যে এই ঘটনা, আমি মাত্র এই বিষয়টা দেখলাম। তারপর বাড়ির সবার টনক নড়ে, কারণ আশেপাশের লোকজন এই বিষয়টার মানে প্রত্যক্ষদর্শী হলেও ওই ফিরোজের নিকট আত্মীয় স্বজনের মধ্যে কেউ কিন্তু ওই বিষয়টি এখনও দেখেনি, যার কারণে তারা কিন্তু তাদের কথা বিশ্বাস করেনি। যখন নিকট আত্মীয়দের মধ্যে কেউ দেখলো তখন সবাই বিশ্বাস করলো। পরের দিন তারা সদরদি বাজারের পাশে একজন কোরআনে হাফেজ ছিলেন, তার কাছে এই সব বিষয়টা বলেন। তিনি কিছু মানে রুকিয়া করতেন। তখন উনি বলেন যে আসছে পূর্ণিমার রাতে আমি আসব, আপনারা একটা বড় পেরেক এবং বাঁশের মোতা, মানে এই যে বাঁশ মোটামুটি যেটা থেকে আসলে জন্ম নেয় আর কি, ওটাকে বাঁশের মোতা বলে আর কি, এটা জোগাড় করবেন। তারপর তিনি আসেন রাত 12টার পর। উনি কিছু রিচুয়াল করেন এবং ওই বাঁশের মোতায় দোয়া পড়ে ওনার কবরের থেকে একটু কাছে একটা জায়গায় মাটির মধ্যে ওই বাঁশের মোতাটি লাগিয়ে দেন। আল্লাহর অশেষ রহমতে ওই রাত থেকে অদ্যাবধি আর কোনো ঘটনা ঘটেনি, ফিরোজকে আর কেউ কখনো দেখেনি। তো এই ঘটনাটি ওই এলাকার অনেক মানুষই নাকি জানেন, এটা আমাকে উল্লেখ করেছেন জহিরুল ইসলাম ভাই। তো উনি আরও উল্লেখ করেছেন যে ওনার পরিবারের সাথে ঘটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা রয়েছে এবং ব্ল্যাক ম্যাজিকের কারণে ওনার মা ইন্তেকাল করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আবার জিনজনিত কারণে কি ওনার ছোট বোন মারা গিয়েছে 2022 সালে। এরকম অনেক ঘটনা রয়েছে যেগুলো বলতে গেলে অনেক ঘটনা হয়ে যাবে। উনি বলেছেন যে এই ঘটনা পর্যায়ক্রমে তিনি পাঠাবেন। তো ওনার আত্মীয়দের মধ্যে যারা মারা গিয়েছেন তাদের আত্মার মাগফিরাত আমরা কামনা করছি। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আপনার দ্য হরর ওয়ার্ল্ড আমাদের একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, যার লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখানে গিয়ে আপনার দ্য হরর ওয়ার্ল্ড পরিবারের সদস্য হয়ে যান। আপনারা যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান তারা আপনার দ্য হরর ওয়ার্ল্ড @gmail.com লিখে বা রেকর্ড করে উভয়ভাবে ঘটনা পাঠাতে পারবেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসের ঠিকানা বা স্পেলিং আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আপনারা আপনাদের মূল্যবান মতামতও কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন এই ভিডিওর কমেন্ট সেকশনে অথবা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করার মাধ্যমে। আমরা আপনাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করি খুব দ্রুততার সাথে। সবসময় হয়তো বা পারি না, দেরি হয়ে যায়। বিশেষ করে গ্রুপের যে কমেন্টগুলো, এই গ্রুপের কমেন্ট বা পোস্টগুলো রিপ্লাই খুব দ্রুত দেওয়ার চেষ্টা করি। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ জহিরুল। তিনি বর্তমানে নারায়ণগঞ্জে আছেন এবং একটি চাকরি করছেন। 21শে বইমেলায় তিনি আমার সঙ্গে দেখা করেছিলেন এবং আমার সংগ্রহ করা বিভিন্ন ভৌতিক ঘটনাবলী নিয়ে প্রকাশিত যে বইটি পাতালবাসী, এই বইটি তিনি সংগ্রহ করেছিলেন এবং আমার সাথে তিনি কথাও বলেছিলেন। তো উনি তখন আমাকে বলেছিলেন যে ওনার বাবার সঙ্গে একটি ভয়ানক ভৌতিক ঘটনা রয়েছে। তো উনি সেই ঘটনাটি আমাদেরকে পাঠাবে বলেছিলেন। তবে উনি ওনার
বাবার সঙ্গে ঘটনা যেটা ঘটেছে সেটা আরও কিছুদিন পরে পাঠাবেন, কিন্তু ওনার মায়ের সঙ্গে ঘটে যাওয়া সাংঘাতিক একটি ঘটনাটি ছোট কিন্তু অসাধারণ। আমি বলবো যে আসলে অসাধারণ। আপনারা শুনবেন, আশা করছি এই ঘটনাটি ভালো লাগবে। এই ঘটনাটি রহস্যময় একটি ঘটনা, ভৌতিক ঘটনা, ভয়ের ঘটনা, কিন্তু এই ঘটনাটি কেন ঘটেছিল এই বিষয়টি অজানা। তো চলুন শুরু করি। তো ঘটনাটির সময়কাল 1990 সালের দিকে। উনি তখনও জন্মগ্রহণ করেননি। আর এই ঘটনাটির সাক্ষী ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার ভোলাচং গ্রামের অনেক লোকই। আর ওই সময়টাতে যেহেতু ইলেকট্রিসিটি এরকম অতটা সব ঘরে ঘরে যায়নি, আর গ্রামের মানুষ কৃষিকাজে খুব বেশি ব্যস্ত থাকার কারণে সারাদিন কাজ করে অনেক পরিশ্রান্ত থাকতো। সন্ধ্যার পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যেত, আবার আজানের পরে মানে ফজর আজানের পরে আবার উঠে যেত। তো যেটা হয় সেটা হলো মানে ঘটনার রাতে, যে রাতে ঘটনাটি ঘটেছিল, তো এক রাতে ওই ওনাদের এক প্রতিবেশী মানে ওনার মা বাবা যেই মানে বাড়িতে থাকতেন তার এক প্রতিবেশী একজন বয়স্ক মহিলা থাকতো। তো ওনার সন্তানাদি ওনার কাছে থাকতো না, বেশ দূরে দূরে, চাকরি বা বিভিন্ন কারণে ওনারা দূরে দূরে থাকতো, মাঝে মাঝে আসতো আর কি। উনি একাই থাকতেন, ওই একজন বৃদ্ধা মহিলা। তো সন্ধ্যার একটু পরে তখনও এই জহিরুল ভাইয়ের বাবা বাড়িতে আসেননি, তখন ওনার মা বাসায় একা। তো সন্ধ্যার পরে ওই সেই বুড়িমা এসে এই জহিরুল ভাইয়ের আম্মাকে এসে বললেন যে, কই গো রেনু, আমার সাথে একটু যাবা একটু জঙ্গলের দিকে। এখন ওনার আম্মা তো ঘরে একা, তখন উনি এই বিষয়টা বলার পরে এখন উনি তো রাজি হন না যে আসলে এত রাত বলতে কি সন্ধ্যার পর, তো এখন জঙ্গলে কি, এখন কেন জঙ্গলে যাবেন এই বিষয়টা আসলে বলেননি। তো হয়তোবা উনি কোনো কিছু জঙ্গলের দিকে, কারণ ওই যে গরু ছাগল বেঁধে রাখেন, হয়তোবা কোনো কিছু রেখে এসেছেন ওখানে, এই কারণে হয়তোবা একা যেতে ভয় পাচ্ছেন, তাকে নিয়ে যাবেন এই চিন্তা করেছেন। বারবার তাকে ডাকছে যে আমাকে একটু জঙ্গলে যেতে হবে, তুই আস না আমার লগে একটু, এরকম করে বলতেছে আর কি। তো ওনার হাতে একটা কুপি ছিল, মানে ওই বৃদ্ধা মহিলার হাতে। তো এখন এই যে রেনু যিনি মানে জহিরুল ভাইয়ের আম্মু, তো উনি চিন্তা করছেন যে যাক, ওনার হাতে তো আলো আছে, মানে কুপি আছে, ইনি তো ভূত প্রেত হবেন না, আলো বা এরকম আগুনের কাছে তো ভূত প্রেত আসতে পারে না, উনি ওই বুড়িমাই হবেন। তো উনি চিন্তা করেন যাই, ওনার উপকার যদি হয় যাই, সমস্যা কি। তো উনি সাথে যান। তো এখন উনি যখন জঙ্গলের কাছে আসেন তখন ওই যে বুড়িমা উনি বলেন যে, রেনু তুই এখানে দাঁড়া, আমি এখনই আসতেছি। এই বলে উনি জঙ্গলের ভিতরে ঢুকে যান। ওই কুপি নিয়ে কিন্তু উনি ঢুকেছেন। তো কুপির ওইদিকে আলোটা আছে। এখন এই জহিরুল ভাইয়ের মা উনি কিন্তু ওই একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে আছেন। এখন প্রচুর মশা কামড়াচ্ছে। তো 5 মিনিট 10 মিনিট এরকম আধা ঘন্টা হয়ে যায়, ওই বুড়িমার কোনো সারা শব্দ নেই। তখন ওই জহিরুল ভাইয়ের আম্মা উনি বলেন, কি গো তোমার কতক্ষণ লাগবে, মশা তো অনেক কামড়াচ্ছে। এই কথা মানে বলতে না বলতেই হঠাৎ করে ঠাস করে একটা শব্দ হইলো, মানে কারো গালে চড় দিলে যেরকম শব্দ হয় ঠিক এরকম একটা শব্দ হইলো। তো উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, কি হইলো, কোনো সমস্যা হইলো নাকি। উনি 7-5 না ভেবে এগিয়ে যান, কারণ ওখানে যে কুপি তো ছিলই, কুপির আলো কিন্তু জ্বলছে। তো উনি এগিয়ে যান, এগিয়ে গিয়ে দেখেন যে ওই বুড়িমা কি করছে। তো উনি এগিয়ে গিয়ে দেখেন যে ওই বুড়িমাকে কোথাও দেখা যায় না। তো একটা জায়গায় ওই কুপি জ্বলছে, আশেপাশে একটু মানে খোঁজাখুঁজি করেই বুড়িমাকে তিনি দেখতে পান। দেখেন ওই বুড়িমা মুখ থুবড়ে উপুর হয়ে পড়ে আছে। তো উনি তাড়াতাড়ি করে তার কাছে যান এবং তাকে
সামনের দিকে ঘুরান, মানে মাটিতে পড়েছিল তো সামনের দিকে ঘুরান, চিন্তা করেন যে তাকে উঠাই, কি হয়েছে। উনি যখনই সামনের দিকে ঘুরিয়েছেন তখন এমন একটা জিনিস দেখেছেন তা আসলে বলার মতো না। আর এই জিনিস দেখলে কারো সহ্য করারও কথা নয়। উনি দেখেন যে এই বুড়িমার যে চেহারা, এই চেহারায় চোখ নাই, ভ্রু নাই, নাক নাই, কান নাই, ঠোঁট নাই, কিচ্ছু নাই, একদম প্লেন একটা মুখ, কিচ্ছু নাই। মনে হচ্ছে যে এই সব জিনিস ছাড়া একটা স্কিন যেরকম হয়, সমান স্কিন হয়, ঠিক তেমন, তার কিছুই নেই। উনি যখনই এই জিনিস দেখেছেন তখন উনি তো চিৎকার করে বলে উঠছেন, আল্লাহ গো, এইটা কি হইল। ভয় তো পেয়েছেনই, প্রচণ্ড জোরে চিৎকার দিয়েছেন। ওনার চিৎকারে আশেপাশে যে গ্রামের মানুষদের কানেও সেটা চিৎকার চলে গেছে। তারা তো ওই চিৎকারের উৎস শোনার সাথে সাথে, গ্রামের মানুষরা তো একজনের আরেকজনের বিপদে কিন্তু সাথে সাথে এগিয়ে আসে, আপনারা খেয়াল করবেন। তো তারাও সেরকম খুব দ্রুত ওই শব্দের উৎস শুনে ওইদিকে চলে আসে। এদিকে সে খোঁজাখুঁজি করে কোথায় কি হয়েছে। তখন ওই জহিরুল ভাইয়ের আম্মা উনি বলতেছে, এই এদিকে আসো, এদিকে আসো, তোমরা এই দেখে যাও। তখন সবাই আসে। সবাই এই মানে এই দৃশ্য দেখে, এদের মধ্যে কয়েকজন মহিলা ছিল, তারা তো এটা দেখে সেন্সলেস হয়ে গেছেন ভয়ে। তো জহিরুল ভাইয়ের মা তখনও সেন্সলেস হন নাই, উনি প্রচণ্ড ভয় পেয়েছেন, এটা সত্য। কিন্তু মানে হেন ঘটনা কেন ঘটলো এটা উনি বুঝতে পারছেন না। তো যাই হোক, সবাই ওই বুড়িমাকে ধরাধরি করে তার বাড়িতে নিয়ে আসেন, কিন্তু ততক্ষণে উনি ইন্তেকাল করেছেন, উনি মারা গিয়েছেন। এখন যেহেতু উনি মারা গিয়েছেন, কেন এরকম ঘটনা ঘটলো এটা তো কেউ বলতে পারে না। আর ওনার ফেসের দিকে কেউ তো তাকাতেই পারছিল না। বাড়িতে নিয়ে আসার পরপরই তার মুখ ঢেকে দেয়া হয়। অল্প কিছু লোক ওনার মুখ দেখার সাহস করেছিল, কেউ ভয়ে দেখতে পারছিল না। যারা দেখেছে তারা আতঙ্কে মানে দীর্ঘদিন ঘুমের ঘোরে মানে চিৎকার দিয়ে উঠেছে, এমন একটা অবস্থা। তো যাই হোক, ওনার এমন একটা অবস্থা। কিন্তু পরবর্তীতে আসলে ওনার চোখ, মুখ, নাক কোথায় গেল? পরে দেখা যায় যে ওনার যে মুখের ফেসের যে মানে উপরিভাগ, হ্যাঁ, এই উপরিভাগটা ওই জঙ্গলেরই একটা জায়গায় পড়েছিল। সেখানে চোখ, নাক, মুখ মানে ঠোঁট এরকম ছিল, মানে উপরের স্কিনটা আলাদাভাবে পড়েছিল। কিন্তু এমনি যেটা, সেটা একটা সমান একটা স্কিন হয়েছিল আর কি। এটা একটা খুবই অদ্ভুত একটি ঘটনা যে ওনার মুখের উপরিভাগের একটা অংশ, মুখোশ আমরা যেরকম পড়ি না, মুখোশের মতো, ওই মুখের শুধু সামনের অংশটা আরেক জায়গায় পড়েছিল। পরবর্তীতে তারা খুঁজে পেয়েছিল দিনের বেলা। মানে ওই সময়ের ভয়ে কেউ আসলে খোঁজার সাহস করেনি। পরের দিন সকালবেলা পেয়েছিল। পরবর্তীতে সেই স্কিন সহ ওনাকে দাফন করা হয়। আর যেই অশরীরীটা তাকে থাপ্পড় দিয়েছিলেন, প্রিয় লিসেনার্স, আপনারা চিন্তা করুন, থাপ্পড়টা এত ভয়ঙ্কর এবং বীভৎস ছিল যে এক থাপ্পড়ে তার মানে চেহারা, মানে আমাদের মুখের উপর যে স্কিন, সেটা আলাদা হয়ে গিয়েছিল। এবং এটা আসলেই, এটা যে শুধু থাপ্পড়ের কারণে হয়েছে এটা নয়, এটা অবশ্যই ভয়ানক জাদু মিশ্রিত একটি থাপ্পড় ছিল। তা না হলে এভাবে মুখের স্কিন আলাদা হয়ে যাওয়ার কথা নয়, এবং আলাদা হয়ে সেখানে সমান আর একটা স্কিন হয়ে যাওয়ার কথা নয়। প্রিয় লিসেনার্স, এটি একটি অমীমাংসিত একটি ব্যাপার। আসলে ওই অশরীরী কে ছিল, কেন তাকে মেরেছিল, এই বিষয়টির আর কোনো মানে তথ্য পাওয়া যায়নি। বিষয়টি ওখানেই সমাপ্তি ঘটে। আর জহির ভাইয়ের আম্মা, ওনার কাছে কেউ যদি ভৌতিক ঘটনা শুনতে চায়, উনি এই ঘটনাটি সবাইকে বলেন, কারণ উনি নিজেই এই ঘটনাটির একজন প্রত্যক্ষদর্শী। হ্যাঁ, উনি থাপ্পড় মারা দেখেননি, কিন্তু সেই শব্দ শুনেছেন। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমার কাছে অনেক ভালো লেগেছে। যদিও এটা মর্মান্তিক একটি ঘটনা, আমি বারবার সবসময় বলার চেষ্টা করি, সেটি হলো যে যেই ঘটনাগুলো মর্মান্তিক, কারো মৃত্যু হয়ে গেছে, সেখানে আমাদের ভালো লেগেছে কথাটা বলা আসলে ঠিক নয়। কিন্তু ভৌতিক ঘটনা হিসাবে যেটা আপনাদের ভয়ের অনুভূতি জাগাতে পেরেছে, এই অর্থে আমরা বলি ভালো লেগেছে। কিন্তু একজন মৃত্যুবরণ করেছে সেটা শুনে আমাদের ভালো লেগেছে, বিষয়টা কিন্তু এমন নয়।
প্রিয় লিসেনার্স, আপনারা যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আর আফনান দ্য হরর ওয়ার্ল্ড আমাদের একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, যার লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখানে গিয়ে আফনান দ্য হরর ওয়ার্ল্ড পরিবারের সদস্য হয়ে যান। আপনারা যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান তারা লিখে বা রেকর্ড করে afnanthehorrorworld@gmail.com ইমেল অ্যাড্রেসে ঘটনা পাঠাতে পারবেন। ইমেল অ্যাড্রেসের যে স্পেলিং এটাও আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ ইমরান মণ্ডল। ওনার বাড়ি রাজবাড়ী জেলার খানগঞ্জ ইউনিয়নের হাটবাড়িয়া গ্রামে। উনি যে ঘটনাটি মূলত আমাদের সাথে শেয়ার করেছেন, এই ঘটনাটির সময়কাল 1950 কি 60 সালের মধ্যে হবে। আর ঘটনাটা ওনার দাদার সাথে ঘটেছিল। আর তিনি অনেক বড় একজন কবিরাজ ছিলেন। আর এই ঘটনাগুলো, শুধু ঘটনাটি বলবো না, বেশ কিছু ছোট ছোট ঘটনা মিলে পুরো ঘটনাটা। আর এই ঘটনাটি উনি শুনেছিলেন ওনার দাদির কাছ থেকে এবং ওনার আব্বুর কাছ থেকে তো শুনেছেনই। আর এই যে ওনার দাদির দাদা, উনি একজন কবিরাজ ছিলেন এবং বলা চলে উনি একজন দুষ্টু প্রকৃতির কবিরাজ ছিলেন। তিনি মানুষকে ভয় ভীতিতে রাখতে খুবই পছন্দ করতেন। ওনার উপরে গ্রামে যেন কেউ কথা না বলতে পারে, সবাই যেন তাকে সমীহ করে চলে, ভয় করে। এই জন্য উনি বিভিন্ন ধরনের তন্ত্রমন্ত্রের আশ্রয় নিয়ে মানুষদেরকে খুব নাজেহাল করে খুব আনন্দও পেতেন বলা চলে। ওনার নাম শফিউল্লাহ কবিরাজ নামে তিনি পরিচিত ছিলেন। আর ওনার বাড়ি ছিল এখন এই ইমরান মণ্ডলদের যেই বাড়িটা বর্তমানে, সেখান থেকে 2 মিনিটের দূরত্ব পায়ে হেঁটে, মানে এখনকার অবস্থানে। যদিও সেখানে ওই কবিরাজের বর্তমানে তার বংশধররা সেখানে রয়েছেন আর কি। তো ওই সময় যেই ব্যাপারটা ঘটে সেটা হলো, এই শফিউল্লাহ কবিরাজ উনি একটা প্রফেশনের সঙ্গে যুক্ত ছিলেন অল্প কিছুদিন। আগেকার দিনে বা এখনও আমরা যদিও এটা এখন খুব কম দেখি, সেটা হলো দেখি যে অনেক এই শূকর নিয়ে বিভিন্ন জায়গায় চড়িয়ে বেড়াচ্ছে 3-4 জন লোক। ছোটবেলায় এগুলো অনেক দেখেছি, এখনও দেখা যায় তবে কম। তো এরকম শূকর চারণা একটা দলের সাথে তিনি ভিড়ে যান। প্রায় 4 বছর তিনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ওই শূকর চড়াতেন। 4 বছর পর তিনি যখন বাড়িতে ফিরলেন, তো লোকজন তো তাকে দেখেছে বিভিন্ন সময় শূকর চড়ানো, কারণ ওই গ্রামের লোকজন বিভিন্ন জায়গায় গিয়েছে, দেখেছে ওই শফিউল্লাহ ওই শূকর চড়ানো দলের সাথে আছে। তারা তার সাথে কথাও বলেছে, গ্রামে এসে বলেছে যে শফিউল্লাহ তো এখন শূকর চড়ায়। তো 4 বছর পরে উনি বাড়িতে ফেরত আসার পর গ্রামের লোকজন তারা বিভিন্নভাবে কিন্তু মানে তাকে অ্যাভয়েড করে চলে, যেহেতু সে শূকর চড়ানো দলের সাথে ছিল। গ্রামের সামাজিকতা রক্ষা করাটা অনেক কঠিন, এটাও সত্য। কারণ ছোট থেকে ছোট বিষয়ই গ্রামের লোকজন সালিশ বিচার করে অনেকেই একঘরে করে দেয় বলে আমরা বিভিন্ন সময় শুনেছি। যেই প্রচলনটা এখনও আছে, তবে এখন অনেকটা কমে গেছে আর কি। তো যদি কাউকে একঘরে করে দেয়া হতো, তখন কেউ তার সাথে কথা বলতো না, কোনো লেনদেন করতো না, তার কাছে কোনো খাবার দাবার বিক্রি করতো না, এরকম হতো। তো যাই হোক, এই শফিউল্লাহর সাথে অনেকটা ওই রকমই হয়েছিল। একঘরে করার ব্যাপারটা ওই রকম না, কিন্তু তাকে অনেকেই এড়িয়ে চলতো। আর এই কারণে গ্রামের মানুষের উপর তার কিন্তু বেশ ক্ষোভ সৃষ্টি হয়। উনি এই শূকর চড়ানোর এই সময়ে কোনো না কোনোভাবে কারো কাছ থেকে ব্ল্যাক ম্যাজিক শিখেছিলেন। বিভিন্ন ধরনের তন্ত্রে মন্ত্রে তিনি দীক্ষা অর্জন করেছিলেন। তো গ্রামের লোকজন
যখন তাকে অ্যাভয়েড করা শুরু করলো, হেয় প্রতিপন্ন করা শুরু করলো, তিনিও চিন্তা করলেন এদেরকে শিক্ষা না দিতে পারলে হবে না। তো উনি আসলে একটু বেশি দুষ্টু প্রকৃতির ছিলেন। সেটা হলো, ধরুন কোনো গ্রামের বিয়ে হচ্ছে, বিশেষ করে ওই গ্রামের কথাই বলি, কোনো একটা বাড়িতে বিয়ে হচ্ছে, তো উনি খবর নিতেন যে কোন এলাকায় বিয়ে ঠিক হয়েছে। যখন বরপক্ষ আসতো, স্পেশালি মানে কোনো ওই গ্রামের কোনো মেয়ের বিয়েতে ওই বরপক্ষর লোকজন যখন আসতো, তখন ওই শফিউল্লাহ তার তন্ত্রমন্ত্রের মাধ্যমে বশীভূত করা জিনদেরকে চালান করে দিত ওই বরপক্ষের উপরে। ওই বরপক্ষের উপরে গিয়ে ওই জিনরা অ্যাটাক করত, যার ফলে ওই বরপক্ষ পালিয়ে যেত, ওই মেয়েটার বিয়ে ভেঙে যেত। ওই মেয়েটার যেহেতু বিয়ে ভেঙে যেত, তখন গ্রামে কথা রটে যেত যে এই মেয়েটা অপায়া, তার বিয়ে ভেঙে গেছে, তার আবার নতুন করে বিয়ে হতে অনেক বেগ পেতে হতো। তো এভাবে শফিউল্লাহ বিভিন্নভাবে এই বিয়ে ভাঙত। তারপরে যেটা হতো সেটা হলো, সে যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দেখলো একটা গাছে অনেক কাঁঠাল ধরেছে বা অনেক আম ধরেছে। সে ওই গাছ দেখতো এবং দেখার পর পর ওই গাছের উপর বান মেরে দিত। তারপর রাস্তায় একটা ছাগল রয়েছে, মুরগি রয়েছে, গরু রয়েছে, এগুলোর উপর বান মেরে দিত। গ্রামের লোকজন যখন বুঝতে পারলো এই সবগুলোই শফিউল্লাহর কাজ, তখন তাকে সবাই ভয় পাওয়া শুরু করলো। এখন তাকে কি করা যায়? তার সাথে কথা বলার একটা সময় তো তাকে এড়িয়ে চলতো, এখন কেউ তার সাথে কথা বলারই সাহস করে না, সবাই তাকে সমীহ করে চলে। এটাই চাচ্ছিল শফিউল্লাহ। সে তখন এক্সট্রা কদর পেত। আগে যেভাবে বিয়ে ভেঙে দিত সে, এখন হলো তার উল্টো। কোনো বাড়িতে বিয়ে ঠিক হলে উল্টো তার সাথে পরামর্শ করত যে তোমার ভাতিজি বা ভাতিজার তো বিয়ে ঠিক হয়েছে, তোমার কিন্তু দাওয়াত, তুমি যাবা বরযাত্রীতে বা তুমি থাকবা, তোমার পরিবারের সবাইকে নিয়ে আসবা। এখন যেহেতু পরিবারের সদস্যদেরকে সবাইকে দাওয়াত দিয়েছে, সেখানে তো নিশ্চয়ই বা বরযাত্রীতে তাকে যেতে বলেছে, সেখানে তো নিশ্চয়ই এই শফিউল্লাহ এই অপকর্মটা করবে না। তো গ্রামের লোকজন বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু তাকে খুব ভালোভাবেই আপ্যায়ন করতো, দাওয়াত দিত, খুব সমীহ করতো আর কি। আবার সে যে সবসময় মানে খারাপ কাজ করতো বিষয়টা এরকম না, অনেক ক্ষেত্রে মানুষের উপকারও করত। কোনো জিনে ধরা রুগী তার কাছে নিয়ে আসলে সে সেটা ট্রিটমেন্ট করত, অনেক ক্ষেত্রে সেটা ভালো হয়ে যেত। তো এভাবেই চলছিল তার দিন। এর মধ্যে ঘটে যায় একটি ভয়ানক ঘটনা। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি সম্পূর্ণ ভিন্ন রকমের। এতক্ষণ তো বিভিন্ন বিষয় আপনাদের সামনে উপস্থাপন করলাম তাকে নিয়ে। এবার আসুন একটি ঘটনায় যাই। উনি বেশ কয়েকটা গ্রাম পরে এক জিনে ধরা রোগীর চিকিৎসা করে ফিরছিলেন। সেখান থেকে বের হতেই অনেক রাত হয়ে যায়, প্রায় 10টা উপরে বাজে। আর গ্রামে 1960 সালের ওই সময়টাতে বা 50 থেকে 60 সালের মধ্যবর্তী সময়টাতে কি ধরনের নির্জনতা ছিল সেটা তো বুঝতেই পারছেন। তারপর প্রত্যন্ত অঞ্চল। উনি ফিরছিলেন, অনেক রাত হয়ে গেছে, আস্তে আস্তে বাড়ির কাছে চলে এসেছেন। তো বাড়ি তখন প্রায় 5 থেকে 7 মিনিটের দূরত্ব, এমন একটা জায়গা আর কি। তো ওইখানে ওই এলাকার এখন একটা রাস্তা রয়েছে, ওটাকে এখনো বাঁধের রাস্তা বলে। বিশেষ করে খানগঞ্জ ইউনিয়নের হাটবাড়িয়া গ্রামে ছোট কোল নদীর সাইড দিয়ে একটি বাঁধের রাস্তা রয়েছে। আর হাটবাড়িয়ার মধ্যে পাড়া গ্রামে একটা ছোট মার্কেট রয়েছে। মার্কেট থেকে সামনে একটু এগিয়ে গেলে একটি রাস্তার 3 রাস্তার একটি মোড় রয়েছে এবং ওই মোড়ের পাশে একটি কালী মন্দির রয়েছে। মূলত ওই ঘটনাটা ঘটেছিল ওই কালী মন্দিরের পাশে ওই রাস্তার 2 পাশে 2টা বড় বড় পাকড় গাছ ছিল। যদিও বা সেই পাকড় গাছ এখন নেই বলে আমাদেরকে জানিয়েছেন। তো ওই শফিউল্লাহ কবিরাজ ওই পাকড় গাছের কাছাকাছি যখন এসেছেন, এসে তিনি দাঁড়িয়ে পড়েন। কেন দাঁড়িয়ে পড়লেন? উনি দেখলেন রাস্তার দুপাশে 2টো পাকড় গাছ রয়েছে। ভয়ানক
আকৃতির এবং অনেক লম্বা কোনো একটা অবয়ব, পরনে সাদা কাপড়, দেখে মনে হচ্ছে একটা বৃদ্ধা মহিলা। ওই দুই পাকর কাছে দুই পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে। চাঁদনি রাত, চারদিকে আলোকিত হয়ে আছে। অবয়বটার মাথার চুল কমপক্ষে মানে মিনিমাম 30 হাত লম্বা, আরও বড় হতে পারে। তো শফিউল্লাহ তো খুব ভালো একজন কবিরাজ ছিলেন, তো উনি তো এইগুলো দেখে আসলে ভয় পাওয়ার লোক নন। তারপরও তিনি যেহেতু জিন ছাড়াতেন, বিপদ আপদ তো হতেই পারে, তিনি কিন্তু সাথে সাথে সেখানে দাঁড়িয়ে যান। ভালো করে ওই অবয়বটিকে উনি অবজার্ভ করেন। ওই সময় ওই অবয়বটি, ওই বৃদ্ধ মহিলার চেহারার, সে বলে ওঠে, শফিউল্লাহ, তোকে কিন্তু আমি অনেক দিন ধরে খেয়ালে রেখেছি, হাতের নাগালে পাচ্ছিলাম না খালি তোরে, আজকে তোরে পাইছি, দেখি তুই আমার নাগাল থেকে কিভাবে বের হস। তো শফিউল্লাহ কোনো কথার উত্তর দেয় না, সে দাঁড়িয়েছিল। সে তখন যে কাজটি করে সেটা হলো, সে তার চারদিকে একটা বৃত্ত আঁকায় এবং বৃত্ত আঁকিয়ে ওর মধ্যে বসে পড়ে। মানে নির্বিকার, সে ভয়ও পাচ্ছে না, মনে হচ্ছে সে বিষয়টা এনজয় করছে। এদিকে ওই যে অবয়বটি, সেও কিন্তু ঠায় ওখানে দাঁড়িয়ে আছে, সেও নড়ে না চড়ে না। এইভাবে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা হয়ে যায়, ওই অবয়বটি ওখান থেকে যায় না। শফিউল্লাহর কিন্তু ওই বৃত্তের মধ্যে বসে ঘুম চলে আসছে। সে একটু ঘুমের ঘোরেও চলে যায়। চিন্তা করেন প্রিয় লিসেনার্স, আমরা যদি সেখানে থাকতাম, যে সামনে এরকম ভয়ানক একটা অবয়ব রয়েছে, আমরা কি সেখানে ঘুমাতে পারতাম? নিশ্চয়ই না। কিন্তু সে ঘুমিয়েছে। কতক্ষণ ঘুমিয়েছে জানে না, ঘুম থেকে উঠে দেখে ওই অবয়বটা ওখানেই দাঁড়ানো। তখন ওই অবয়বটি বিরক্ত হয়ে বলে, কিরে, তুই আমার পায়ের নিচ দিয়ে যাওয়ার চেষ্টা করলি না কেন? তখন শফিউল্লাহ বলে, তোর পায়ের নিচ দিয়ে যাওয়ার ইচ্ছা আমার নাই, তোর যদি এতই মনে শখ থাকে এইভাবে দাঁড়ায় থাকার, থাক দাঁড়ায়। এই কথা বলার কিছু সময় পরে হঠাৎ করে ওই মহিলা হাওমাও করে কান্নাকাটি শুরু করে, যে শফিউল্লাহ, আমারে মাফ করে দে, আমি চলে যাব, তুই আমার ছাড়, আর কখনোই তোর সামনে আসবো না, এখন আজান দিয়ে দেবে, আমাকে ছেড়ে দে। এই কথা শুনে শফিউল্লাহ হা হা করে হেসে ওঠে। প্রিয় লিসেনার্স, আমরা শুনতাম যে এই ধরনের ভূত প্রেতের সামনে পড়লে মানুষ অনুনয় বিনয় করে এবং ভূত পেতে হাসাহাসি করে, কিন্তু এবার ঘটলো তার উল্টোটা। শফিউল্লাহ হা হা করে হাসছে। কারণ হচ্ছে, শফিউল্লাহ ওই বৃত্তের ভিতর বসে এমন তন্ত্রমন্ত্র প্রয়োগ করেছিলেন ওই বৃদ্ধ মহিলারূপী ওই অশরীরীর উপরে। ওই অশরীরীটা ওইখান থেকে এক চুল নড়তে পারছিল না। ওই অশরীরীটা প্রথম দিকে মনে করেছিল যে দাঁড়িয়েই থাকি, শফিউল্লাহ আমার পায়ের নিচ দিয়ে যাক, ওকে পিষে মেরে ফেলবো। কিন্তু পরে ওই অবয়বটি সরে যাওয়ার সময় ফিল করে তার পা সে নড়াতে পারছে না। এদিকে ফজরের আজানের সময় হয়ে যাচ্ছিল। ওই অবয়বটি বলছে যে ফজরের আজান দিয়ে দেবে, আমাকে ছেড়ে দে, এখনই লোকজন চলে আসবে, সকাল হয়ে যাবে, আমাকে ছাড়, আজান দিলে আমি তো এখানে থাকতে পারবো না, সবাই আমাকে দেখে ফেললে আমি মরে যাব, আমাকে ছাড়। শেষ পর্যন্ত শফিউল্লাহ রাজি হয় যখন ওই অবয়বটি তাকে বলে যে তুই যদি আমাকে ছেড়ে দিস, আমি আমার কয়েকটা চুল তোকে দেব, এটা দিয়ে তুই অনেক কাজ করতে পারবি। তারপর হলো শফিউল্লাহ রাজি হয়েছিল। ওই অবয়বটি তাকে বেশ কয়েকটি চুল দিয়ে যায়। এর প্রত্যেকটা চুলই প্রায় 30 হাতের উপরে লম্বা ছিল। আর এই জিনিসগুলো দিয়ে সে বিভিন্ন ধরনের কাজ করেছিল, যার ফলে আরো ভয়ানক কিছু জিনকে সে তার আয়ত্তে রাখতে পেরেছিল। আর আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন, উনি নিজে বলেছেন যে তার বাবা এই চুল দেখেছে, অনেক লম্বা চুল। তো যাই হোক, এখন সে তো ওই তন্ত্রমন্ত্র থেকে ওই অবয়বটিকে বের করে দেয়, সেও চলে যায়। তারপরে শফিউল্লাহ বাড়িতে চলে আসে। এর কয়েকদিন পর ঘটে একটি মর্মান্তিক ঘটনা। শফিউল্লাহ কোনো কাজ একটা আটকে গিয়েছিল আশেপাশে কোথাও, কাজ সেরে বাড়ির দিকে আসছে। হঠাৎ করে
সে খেয়াল করে তার বাড়ির মানে একদম বাইরে দুটো গাছ রয়েছে, দুটো গাছে কি যেন ঝুলছে। তিনি কাছে গিয়ে যেটা দেখতে পান সেটা দেখে তিনি চিৎকার করে ওঠেন। না প্রিয় লিসেনার্স, তিনি ভয়ে চিৎকার করেননি, তিনি হাউমাউ করে কান্নাকাটি শুরু করেন। কারণ ওই গাছে যেই দুটো জিনিস ঝুলছিল সেটা তার ছেলের শরীরের দুটি অংশ। তার সাথে থাকা জিনরা তাকে বলে যে কোনো পিশাচ শ্রেণীর জিন যাকে শফিউল্লাহ ছাড়িয়েছিল, সেই জিন সুযোগ বুঝে তার ছেলেকে দুই পা ধরে এক হেঁচকা টানে মাঝখান থেকে ছিঁড়ে দুই ভাগ করে ফেলেছে এবং সেই একটা অংশ এক গাছে আর একটা অংশ আর এক গাছে ঝুলিয়ে রেখেছে। তো ওনার 3 ছেলে ছিল, তার ভিতরে এক ছেলে মারা যায়। এরপর থেকে 2 ছেলেকে উনি খুব খেয়ালে রাখতেন, খুব আদরে রাখতেন, যত্নে রাখতেন এবং খুব খেয়ালে রাখতেন যাতে করে কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি তার না হয়। ইমরান মণ্ডল, যিনি আমাদেরকে এই ঘটনা পাঠিয়েছেন, তিনি বলেছিলেন যে তিনি এতটাই শক্তিশালী একজন কবিরাজ ছিলেন যে তার অধীনে থাকা শক্তিশালী জিনদেরকে দিয়ে তিনি রাতারাতি 20% জমির উপর নাকি একটি পুকুর খনন করে নিয়েছিলেন। এবং ইমরান মণ্ডল ভাই বলছেন যে সেই পুকুর তিনি নিজের চোখে দেখেছেন এবং ছোট থাকতে নাকি সেখানে গোসলও করেছেন। আর ওনার যে গাছগুলো, ফলের গাছগুলো ছিল, সেগুলো তিনি নিজের আয়ত্তে রাখতেন, কেউ সেই ফলের গায়ে হাত দিতে পারত না তার কাছে অনুমতি ছাড়া। তো একটি ঘটনা প্রচলিত আছে যে তার একটা কাঁঠাল গাছ, ওই কাঁঠাল গাছের কাঁঠাল খুব মিষ্টি। তো এলাকার কয়েকটা ছেলে তারা চিন্তা করেছে যে এই শফিউল্লাহর এই কাঁঠাল গাছের কাঁঠাল চুরি করব। কিসের কি তন্ত্রমন্ত্র, ওগুলো ভুয়া জিনিস, মানুষের বানানো কথা। তো ওই চিন্তা করে এক গ্রুপ আসে, তাদের মধ্যে একজন যিনি সাহসী, সে একটা কাঁঠালে হাত দিয়েছে মাত্র, দেওয়ার সাথে সাথে সে ওইভাবেই রয়ে গেছে। মনে হচ্ছে যে কোনো ব্যক্তি কারেন্টের শক খেলে যেভাবে কারেন্ট ধরে দাঁড়িয়ে থাকে ওইভাবে সে দাঁড়িয়ে আছে। এই অবস্থা দেখে তার সাথে থাকা লোকজন প্রচণ্ড ভয় পায়, বুঝতে পারে যে বিপদে পড়ে গেছে। তখন তারা ওইখান থেকে চলে যায় এবং তারা তাদের বাড়িতে গিয়ে বলে যে তারা এরকম একটা অন্যায় করতে গিয়েছিল, সেখানে তাদের এক বন্ধুর এই অবস্থা হয়েছে। তো সবাই সেখানে চলে আসে, আত্মীয় স্বজনরা চলে আসে। আসার পরে শফিউল্লাহকে ডাকা হয়। শফিউল্লাহ বলে এটা ওর শাস্তি, সকাল পর্যন্ত এভাবে থাকবে, সকাল হলে একে আমি ওর বাবা মার কাছে তুলে দেব। সেটা করা হয় অবশ্য। এরপরে আরও একটি অপকর্ম সে করতো, সেটা হলো ওই এলাকায় যদি কোনো নতুন বউ আসতো, সেই নতুন বউয়ের উপর জিন চালান করে দিত। জিন চালান করে দিলে সেই জিন তাকে খুব বিরক্ত করত। এই সমস্যার সমাধানের জন্য আবার শফিউল্লাহর কাছে আসতো। শফিউল্লাহ মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট দাবি করত এবং সেই টাকা নেয়ার পর ওই জিনকে আবার তার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে আসতো। এইভাবে অনেক উৎপাত সে করেছে। যাই হোক, আর এই ইমরান মণ্ডল ভাইয়ের বাবা যিনি, তিনি এই শফিউল্লাহকে খুব অপছন্দ করতেন তার বিভিন্ন এই ধরনের কাজের কারণে। আর তার বাবা তো এই চুল নিজের চোখে দেখেছিলেন এবং নিজের হাতে নাকি পরবর্তীতে এই চুল উনি পুড়িয়ে ফেলেছিলেন। তো যাই হোক প্রিয় লিসেনার্স, একজন তান্ত্রিকের গল্প বা একজন কবিরাজের গল্প। কবিরাজ এবং তান্ত্রিকের ভিতরে পার্থক্য রয়েছে। তান্ত্রিক তন্ত্রমন্ত্র প্র্যাকটিস করেন, কবিরাজ আবার গাছগাছার চিকিৎসা করেন। আবার যারা এরকম তন্ত্রমন্ত্রের প্র্যাকটিস করেন তাদেরকেও কবিরাজ বলা হয়। অসংখ্য ধন্যবাদ আমাদের ইমরান মণ্ডল ভাইকে চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, এই টাইপের ঘটনা কিন্তু আপনারা মুরব্বীদের মুখে শুনে থাকবেন যে এই যে গাছে হাত দিলে সে সেখানে দাঁড়িয়ে থাকতো। এই ধরনের ঘটনা কিন্তু আমি নিজেও শুনেছি, আছে এবং অনেকেই নিজের চোখে দেখেছে। সুতরাং এই বিষয়টি সত্য। তবে এই ঘটনার একটি জায়গায় আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে। সেটি হলো ওই যে একটা পিশাচ শ্রেণীর মহিলা জিন যে দুটো পাকড় গাছে পা দিয়ে দাঁড়িয়েছিল, মনে করেছিল ওখানে শফিউল্লাহকে সে বাগে পেয়ে কুপকাত করে ফেলবে, কিন্তু হয় তার উল্টোটা, সে নিজেই সেখানে আটকে যায়।
ফজরের আজানের সময় হয়ে যায়, কিন্তু সে সেখান থেকে যেতে পারছে না। ফলশ্রুতিতে কান্নাকাটি জুড়ে দেয় এবং বের হওয়ার জন্য সে নিজের একগোছা চুল শফিউল্লাহকে দেয়, যেটা দিয়ে শফিউল্লাহ আরও বড় তান্ত্রিক হয়ে উঠেছিল। তো প্রিয় লিসেনার্স, আশা করছি আমাদের এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর আমাদের চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আফটার হরর ওয়ার্ল্ড নামে আমাদের একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, যার লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে যান। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আলী আদনান। ওনার বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দাসেরহাটি গ্রামে। আর ঘটনাটি ওনার এলাকারই একটি ঘটনা। সিংগাইর থেকে চারিগ্রাম যাবার পথে গোবিন্দ তালপট্টি নামক একটি জায়গা রয়েছে। ওই জায়গার মাঝখানে বারুরবাড়ি ব্রিজ নামে একটি ব্রিজ রয়েছে। মূলত ওই ব্রিজকে কেন্দ্র করেই আজকের ঘটনাটি আবর্তিত হবে। চলুন মূল ঘটনাতে চলে যাই। বেশ অনেকদিন আগে ওনাদের বাড়িতে একজন মহিলা এসেছিলেন সাহায্যের জন্য। ওই মহিলাকে ওনার আম্মা চিনতেন। তো ওনার এই অবস্থা কেন হলো এই বিষয়ে যখন তাকে জিজ্ঞেস করা হয়, তখন তিনি একটি ঘটনা শেয়ার করেন। ওনার হাজব্যান্ড রেন্টে কারে গাড়ি চালাতেন, একটা প্রাইভেট কার চালাতেন। তো মানিকগঞ্জের থেকে একজন ব্যক্তি প্রবাসে যাবেন, গমন করবেন আর কি। তো এয়ারপোর্ট পর্যন্ত দিয়ে আসতে হবে। তো এয়ারপোর্টে যাত্রী নামিয়ে দিয়ে উনি ফিরছিলেন। ওনার নিজের প্রাইভেট কার ছিল না, উনি ভাড়ায় চালাতেন আর কি। তো উনি ফিরছিলেন, যখন উনি ওই বারুরবাড়ি ব্রিজের কাছে এসেছেন, মানে ওই দিক দিয়ে গিয়েই মালিকের বাসায় গাড়িটা রেখে উনি ওনার বাসায় চলে যাবেন হেঁটে হেঁটে। তো ওই বারুরবাড়ি ব্রিজের কাছে যখন তিনি আসেন, আসার পরে দেখেন যে একজন মহিলা, পোশাক আশাকে খুব যে দুস্থ এরকমটা মনে হচ্ছে না, কোলে একটা বাচ্চা রয়েছে এবং তার সাথে 7-8 বছর বয়সের একটা ছেলে রয়েছে। তো উনি হাত ইশারা করে গাড়িটা থামার জন্য বলছেন। তো ওই রাস্তায় কিন্তু চুরি ডাকাতি হয় না, এমন না যে ওনার গাড়ি ছিনতাই করে নিয়ে যাবে বা এরকম, এটা কিছু না। তো উনি স্বাভাবিকভাবেই থামান। তিনি চিন্তা করেন এলাকারই কোনো মানুষ থামাতে বলছে, কোনো সমস্যায় পড়েছে হয়তো। তো উনি গাড়ি থামান। উনি জিজ্ঞেস করেন কি হয়েছে। বলে যে ভাই, আমি তো যে সামনে যাব, তো এত রাত্রে একা একা কীভাবে যাই। রাত তখন প্রায় 1:30-2 বাজে। তখন আমাকে ওনাকে রিকোয়েস্ট করেন যে একটু এগিয়ে দিয়ে আসতে। যেহেতু উনি যেই দিকে যাচ্ছিলেন, ওনার মালিকের বাড়ির কাছাকাছি কোনো একটা জায়গার কথা তিনি বলেন যে ঠিক আছে, আপনাকে আমি নামিয়ে দেবো, কোনো সমস্যা নাই, আপনি এলাকার লোক। তো উনি গাড়ি থেকে নামেন। নামার পরে গাড়ির একটা দরজা, পেছনের একটা দরজা খুলে দেন হাত দিয়ে, যে আপনি বসেন। তখন ওই মহিলা বলে যে ভাই, আমার এই বাচ্চাটাকে আপনি একটু কোলে নেন, আমি আমার সাথে ছেলেটাকে আগে ভিতরে ঢুকাই, আমি আগে বসি, তারপর আমাকে কোলে দিয়েন বাচ্চাটা যদি কোলে নিয়ে ভিতরে ঢুকতে যাই, তাহলে গাড়ির উপরে বাচ্চার মাথায় আবার আঘাত লাগতে পারে। তো উনি ওই মহিলার কাছ থেকে বাচ্চাটি কোলে নেন। একদম স্বাভাবিকভাবেই উনি দেখেন যে তারা ভিতরে গিয়ে বসলো। এখন বসার পর হঠাৎ করে উনি দেখতে পেলেন যে ভেতরে যে দুইজন বসলো মাত্র, একটা বড় বস্তা আর একটা মাঝারি সাইজের বস্তা মনে হচ্ছে পেছনে বসে আছে, বস্তার মুখ বাঁধা। তারপর উনি ওনার হাতের দিকে তাকান, যে ওনার কোলে যেই বাচ্চাটা রয়েছে সেই দিকে তাকানোর পরে উনি দেখেন যে আরে, এটা তো একটা পুটলি। এবং আরো অদ্ভুত ব্যাপার হলো, ওই পুটলিটা নড়াচড়া করছে, অথচ মাত্র একটা শিশু বাচ্চাকে উনি কোলে নিয়েছেন, এখন সেটা পুটলি হয়ে গেছে। আর ওই গাড়ির মধ্যে যে দুটো বস্তার মতো দেখা যাচ্ছে মুখ বাঁধা অবস্থায়, সেটিও নড়াচড়া করছে। এটি দেখে উনি প্রচণ্ড ভয় পান। এখন
ভয় পাওয়ার পর উনি আল্লাহর নাম নিয়ে সাহস করে গাড়ির মধ্যে ঢোকেন, কারণ গাড়ি তো ওনার নয়, আশেপাশে কোনো লোকজন নাই, কোনো ঘরবাড়ি নাই। উনি কি করবেন, গাড়িটা তো এভাবে রেখেও যাওয়া যায় না। উনি আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে চিৎকার করতে করতে গাড়ির মধ্যে ঢোকেন। গাড়ি স্টার্ট দিয়ে কিছুটা পথ গিয়েছেন, কিন্তু ওনার সাহসে কুলায় নাই, যে মনে হচ্ছে এখনই পেছন থেকে ওনাকে কেউ জাপটে ধরবে। উনি সাহস করে গাড়ির মধ্যে থাকা যে গ্লাসটি রয়েছে, ড্রাইভারের মাথার একটু উপর দিকে থাকে, যেটা দিয়ে পেছনের সিটে কারা রয়েছে সেটা দেখা যায়। উনি তাকিয়ে দেখেন যে ওই যেই বস্তাগুলো, ওই বস্তাগুলো এখন আর সেই বস্তার মতো নাই। স্বাভাবিকভাবে একটা মহিলা, তার কোলে বাচ্চা, আর ওই শিশু যে বাচ্চাটা, ওই শিশু বাচ্চাটাকে উনি কি করেছিলেন, ওনার কোলে তো ছিল, উনি মানে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন ভয়ে। উনি দেখেন যে ওই মহিলার কোলে ওই শিশু বাচ্চা, এবং একদম স্বাভাবিক উনি শুরুতে যেমনটা দেখেছিলেন। তো এটা দেখার সাথে সাথে উনি গাড়ি থামান, মাত্র 1 মিনিটের পায়ে হাঁটা পথ হয়তো বা এগিয়েছিলেন গাড়ি নিয়ে। গাড়ির থেকে নেমে উনি প্রচণ্ড জোরে একটা দৌড় দেন, কারণ ওই 1 মিনিট গাড়ি চালিয়ে কিন্তু কাছাকাছি একটা বাড়ির কাছে চলে এসেছিলেন ব্রিজ পার হয়ে। উনি ওই বাড়ির কাছে গিয়ে প্রচণ্ড জোরে একটা চিৎকার দেন। ওনার চিৎকারের বাড়ির লোকজন বের হয়ে আসে, এসে বলে কি হয়েছে, বলে এই ঘটনা, আমার সাথে একটু চলেন। তখন ওই বাড়ির লোকজন ব্রিজের কাছে যায়, মানে কাছাকাছি বলতে ওই গাড়িটার কাছে আর কি। তো ওখানে গিয়ে দেখে যে গাড়ির মধ্যে কেউ নাই, একদম স্বাভাবিক। তারপরে উনি ওই লোকদের সহযোগিতায় ওই গাড়ি নিয়ে মালিকের বাড়ি যান, কারণ ওনার ওই বাড়ির লোকজন ওনার সাথে এসেছিলেন মালিকের কাছে ওই গাড়িটা বুঝিয়ে দেওয়ার জন্য। পথে আবার ভয় পেতে পারেন এই জন্য, আর উনিও রিকোয়েস্ট করেছিলেন যেন উনি একটু এগিয়ে আসেন, আর ওই লোকরা ওনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। এরপর থেকে উনি অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘদিন উনি রোগে ভুগেছেন। উনি একদম সুস্থ স্বাভাবিক মানুষ ছিলেন। এরপরে উনি অসুস্থ হয়ে পড়েন। অনেক ডাক্তার কবিরাজ দেখানো হয়েছে, কিন্তু সুস্থ হননি। এই ডাক্তার কবিরাজের পেছনে বহু টাকা খরচ হয়ে যায়, তার সহায় সম্পত্তি সব বিক্রি করে ওনার চিকিৎসা করা হয়, কিন্তু কোনো উন্নতি হয়নি। এভাবেই উনি ভুগে ভুগে মারা যান, যার ফলে ওনার পরিবার খুবই আর্থিক কষ্টের মধ্যে নিপতিত হন। তো এই কারণেই মূলত ওই মহিলা সাহায্যের জন্য এসেছিলেন। তো এটা একটা ঘটনা। এরপরে আমাদের আলী আদনান ভাই বলেছেন যে একজন রিক্সাওয়ালা, ওনার কাছে যখন এই ঘটনাটি উনি বলেন যে এরকম একটা ঘটনা শুনেছি, তখন ওই রিক্সা চালক ভাই উনি আলী আদনান ভাইকে বলে যে আরে এরকম একটা ঘটনা তো আমিও দেখছি, বিশেষ করে ব্রিজকে কেন্দ্র করে আমার নিজের সাথে ঘটছে। তখন উনি আবার জিজ্ঞেস করেন কি হয়েছে, তখন আমাদের ওই রিক্সা চালক ভাই তখন উনি বলেন যে একবার উনি রাতের বেলা ফিরছিলেন রিক্সা নিয়ে, ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গিয়েছিল। ওই বারুর ব্রিজের কাছে যখন তিনি এসেছেন, হঠাৎ করে দেখেন ওই ব্রিজটি চরকির মতো ঘুরছে। এটা দেখে প্রচণ্ড ভয় পান। উনি রিক্সা ঘুরিয়ে উল্টো দিকে যাওয়া শুরু করেন। উনি জাস্ট এতটুকুই মানে দেখেছেন। সামনে গিয়ে কয়েকজন লোককে ডাক দেন একটা বাড়ি থেকে, তারা এগিয়ে আসে, দেখে যে না, ব্রিজ ঠিক আছে, একদম স্বাভাবিক। এরপরে আসি ওনার এক আত্মীয়ের সঙ্গে ঘটেছিল আরও একটি ঘটনা এই ব্রিজকে কেন্দ্র করে। সেটা হলো যে ওনার এক আত্মীয়, উনি মাটি কাটার কাজ করতেন। ভোরবেলা বেরিয়ে যেতেন আজানের পরপরই, সারাদিন মাটি কাটতেন, এটাই ছিল তার কাজ মূলত। তো কি হয় যে ওনার বাড়ির কাছে, যে এটা অবশ্য খুব বেশি দিন আগের না, কাছাকাছি সময় আর কি, তো ওনার বাড়ির কাছে যে মসজিদ রয়েছে, ওই মসজিদের যিনি মুয়াজ্জিন, উনি ভুল করে অনেক রাত্রে ফজরের আজান দিয়ে ফেলেন মাইকে। এখন আজানের শব্দে যেহেতু তাদের ঘুম ভেঙে যায় এবং তারপরে কাজে বেরিয়ে পড়ে নামাজ পড়ে, এখন ওনার যে আত্মীয় বের হবেন, তার বাবা তাকে ডাকছে, এই আজান দিয়ে দিছে, ওটো ওটো যা। তো উনিও আজানের শব্দ শুনেছেন, উনি উঠে হাত মুখ ধুয়ে কোদাল নিয়ে ঝাঁকা নিয়ে হাঁটা ধরছেন। তো
অনেকক্ষণ হাঁটছেন উনি। হাঁটার পরে ওই বারুরবাড়ি ব্রিজের কাছে যখন তিনি এসেছেন, তখন দূর থেকে দেখছেন বিশাল এক অবয়ব, সাথে একটি আরেকটা ছোট অবয়ব রয়েছে। আর একটু কাছে যখন আসেন তখন দেখেন এটা একটা মহিলা অবয়ব এবং তার সাথে একটি বাচ্চা রয়েছে। এই দৃশ্য দেখার পর উনি তো উল্টো দিকে ঝেড়ে দেন এক দৌড়, ওই কোদালটা বা ঝাঁকা এগুলা ফেলে বেশ খানিকটা দৌড়ে একটা মসজিদের কাছে গিয়ে প্রচণ্ড জোরে দেন এক চিৎকার। মসজিদের ইমাম সাহেব ওই মসজিদের পাশে একটা ঘর ছিল, সেখানে ঘুমাতেন। তো তার চিৎকারে ইমাম সাহেবের ঘুম ভেঙে বের হয়ে আসেন। ইমাম সাহেব আবার ওই ভাইকে চিনতেন। বলে, কি হয়েছে তোমার? বলে, আমি তো মাটি কাটতে বেরোইছিলাম। এই তোমার মাথা ঠিক আছে? তুমি মাটি কাটতে বেরোছো মানে রাত কয়টা বাজে তোমার ধারণা আছে? বলে, কেন? আমি তো ফজর আজান শুনে বের হইলাম। কবরে পাগল, তুমি যে আজান শুনছো ও ভুল করে দিছে হয়তোবা। এই যে দেখো ঘড়িতে কয়টা বাজে। তখন দেখা গেল ঘড়িতে তখন রাত 2টো কি 2:30 এরকম একটা সময়, এরকম সময় হবে আর কি। তো এটা দেখে তো উনি অবাক হন যে আরে আমি এই এত রাত্রে বের হয়েছি, এখন বাজে রাত 2টো 2:30, আমি তো আরো অনেকক্ষণ আগে বের হয়েছি। আর এত রাত্রে বের হওয়ার কারণেই মূলত এই ভয়ানক জিনিসটি উনি ব্রিজের কাছে দেখেছিলেন। ওই ব্রিজের কাছে এরকম অনেক ঘটনা নাকি রয়েছে। আমি আবারও বলছি, ব্রিজটা হচ্ছে বারুরবাড়ি ব্রিজ। স্থানীয় যারা আছেন তারা অবশ্যই ওই বারুরবাড়ি ব্রিজটি চিনে থাকবেন। এই ব্রিজকে কেন্দ্র করে আমাদেরকে ঘটনা দিলেন আলী আদনান ভাই। অসংখ্য ধন্যবাদ আলী আদনান ভাইকে এত চমৎকার একটি ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আসলে গ্রামে গঞ্জে এরকম অনেক ব্যাপার রয়েছে, এখনো ঘটে চলছে। সেখানে কেউ বিশ্বাস করে, কেউ করে না। কাউকে জোর করে বিশ্বাস করানোর দায়িত্ব আমরা কিন্তু কেউ নিতে যাব না। আপনাদেরকেও বলি প্রিয় লিসেনার্স, যিনি বিশ্বাস করেন না, কেউ যদি বলেন যে না আমি ভূত প্রেতে বিশ্বাস করি না, আমি জিন বিশ্বাস করি না, তা আপনি যতই বলেন যে কোরআনে তো জিন আছে, হাদিসে জিনের কথা আছে, আপনি বিশ্বাস করবেন না কেন? তো যিনি বিশ্বাস করবেন না তাকে আপনি যতই কোরআন হাদিসের কথা বলেন তিনি বিশ্বাস করবে না, কারণ তিনি নিজের চোখে সেটা না দেখলে বিশ্বাস করবেন না বলে প্রতিজ্ঞা করেছেন। আর সবকিছু নিজের চোখে দেখে বিশ্বাস করতে হবে এমন বিষয়টাও কিন্তু আমরা বিশ্বাস করি না। যেহেতু পবিত্র কোরআনে আছে, হাদিসে রয়েছে, আমরা মনে প্রাণে বিশ্বাস করি জিন অবশ্যই আছে। তা আমাদের সাথে দেখা দিক আর না দিক, আমরা মনে প্রাণে বিশ্বাস করি। তো প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে আবার সেই কথা, যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আর আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ আপনার দ্য হরর ওয়ার্ল্ড নামে, যার লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আপনার দ্য হরর ওয়ার্ল্ড পরিবারের সদস্য হয়ে যান। আর আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে বা রেকর্ড করে উভয়ভাবে আমাদেরকে আপনার দ্য হরর ওয়ার্ল্ড @gmail.com ঘটনা ইমেল করতে পারবেন। আর ইমেল অ্যাড্রেস আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে স্পেলিংটা দেখে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমি নিজেই সংগ্রহ করেছি। ঘটনাটি একজন সরকারি কর্মকর্তার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তিনি পেশায় একজন অডিটর। অডিটরদের কাজ সরকারি বিভিন্ন দপ্তরে যে আর্থিক লেনদেনগুলো হয়ে থাকে সেগুলো যাচাই বাছাই করা, তদন্ত করা এবং সেইটা রিপোর্ট আকারে পেশ করা। তো এটা কিন্তু তাদের একটা রুটিন ওয়ার্ক, এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তেই কিন্তু তাদেরকে সরকারি বিভিন্ন আর্থিক ব্যাপারগুলো অডিট করার জন্য যেতে হয়। তো তেমনই একজন ব্যক্তি। তো সময়টা কাল 2011 সাল। সঙ্গত কারণে আমি ওনার নাম এবং বর্তমান কোথায় আছেন সেটা আমি বলতে পারছি না। তো উনি রাঙামাটি সদর উপজেলায় একটা সরকারি প্রতিষ্ঠানে অডিট করার জন্য গিয়েছেন। তিনি একা যাননি, তার সাথে আরও 2 জন ছিল। তো যে প্রতিষ্ঠানে গিয়েছিল, তো সেখান থেকে তাদেরকে সুন্দর একটা বাংলোর মতো একটা জায়গায় 3টা রুমে 3 জনকে রাখা হয়। ওনাদের টাইমিং ছিল, সরকারি টাইমিং ছিল 4 দিন অডিট করতে হবে সেখানে।
তো ওনারা চিন্তা করেছেন রাঙামাটি গিয়েছে, একটু আশেপাশে ঘুরবো, মোটামুটি ভালোই একটা সময় কাটবে, এই নিয়েতে তারা গিয়েছেন। সময়টা ছিল বৈশাখ মাসের শেষ দিকে 2011 সালের। তো রাতের বেলা ঢাকা থেকে রওনা দিয়েছেন, ভোরবেলা সেখানে গিয়ে পৌঁছেছেন। তো পৌঁছানোর পর ওনারা প্রথমে বিশ্রাম করেন, বেশ খানিকটা সময় ঘুমিয়ে নেন এবং ঘুম থেকে উঠে প্রায় 12টা সাড়ে 12টার দিকে ওনাদের কাজ শুরু করেন, মানে দিনের বেলা। তো প্রথম দিনের কাজ এইভাবে শেষ হওয়ার পর তারপর রাতের বেলা স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করে যে যার রুমে শুয়ে পড়েন। তো ওই রাতে মোটামুটি তার ভাষ্য অনুযায়ী রাত প্রায় 1টা কি 1:30টার দিকে হঠাৎ করে ঝড় শুরু হয়। যেহেতু বৈশাখ মাসের শেষ দিকে ছিল, ঝড় হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। তাছাড়া সন্ধ্যা থেকেই আকাশটা মেঘাচ্ছন্ন ছিল ওই দিন। তো ওনার জানালা খোলা ছিল, আর যেহেতু এপ্রিল মাস মানে গরমের সময় ছিল, বা এপ্রিল মাসের শেষ দিকে ছিল, তো ওই সময়ে জানালাগুলো খোলা ছিল যাতে করে ঘরের মধ্যে পর্যাপ্ত আলো বাতাস আসতে পারে। এই জন্য সারাদিনই খোলা থাকতো, রাতের বেলা উনি ঘুমানোর সময় জানালা বাতাসের জন্য খুলে রেখেছিলেন। প্রচণ্ড বাতাস যখন বইতে শুরু করেছে, যেহেতু ওইটা একটা টিলার মতো একটা জায়গার উপরে ছিল, তার আশেপাশ থেকে ধুলোবালি আসার কোনো মানে ওরকম সম্ভাবনা ছিল না। তো উনি চিন্তা করেছেন বাতাস আসছে ভালোই, তো মানে একদম পাহাড় ঘেঁষে বাতাসগুলো জানালা দিয়ে ঢুকছে, ওনার কাছে বেশ ভালোই লাগছিল। তো উনি শুরুর দিকে মানে বাতাস বইছে, উনি ঘুমিয়ে গিয়েছিলেন, কিন্তু বাতাসের শব্দের কারণে বা দমকা বাতাসের কারণে তার ঘুম ভেঙে গেলেও উনি জানালা বন্ধ করেন, যে থাক বাতাস বইতে থাক আরো খানিকক্ষণ। তো বিজলি চমকাচ্ছিল, বজ্রের আওয়াজও শোনা যাচ্ছিল। তো উনি শুয়ে আছেন, শুয়ে থাকার পর ঘুম চোখে উনি দেখছেন যে ওই বিজলি যখন চমকায় তখন ওনার যে জানালাটা রয়েছে ওই জানালার বাইরে কোনো একটা অবয়ব দেখা যায়। এখন উনি চিন্তা করেছেন যে রাতের বেলা তো হয়তোবা জানালার যে পর্দা রয়েছে ওই পর্দার নড়াচড়ার কারণে এরকম অবয়ব মনে হচ্ছে, কারণ বাতাসে তো পর্দা নড়াচড়া করছিল। তো উনি শুরুতে বিষয়টা একদম পাত্তা দেননি, উনি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করেন। বেশ খানিকক্ষণ পর উনি আবার তাকান যে কি রে, ওই জিনিসটা কি দেখলাম। আর নতুন জায়গা তো, ওনার ভালো ঘুমও হচ্ছিল না রাতের বেলা। অনেক সময় নতুন পরিবেশে গেলে বা নতুন বিছানায় শুলে কিন্তু অনেকেরই ঘুম হতে চায় না, তো এই কারণে ওনার ঘুম আসলে ভালোভাবে হচ্ছিল না। উনি যেই পাশটাতে শুয়েছিলেন ওই জানালাটা ওনার পায়ের দিকে ছিল, মাথার দিকে একটা জানালা ছিল এবং পায়ের সাইডেও একটা জানালা ছিল। এই কারণে চোখটা খুব ভালোভাবেই পড়ছিল আর কি শুয়ে শুয়ে। তো উনি আবার তাকানোর পরে দেখতে পান যে ওই যে বিজলির যেই ঝলকানি, ওই ঝলকানিতে ওনার ওই যেই অবয়ব যেটা উনি দেখেছিলেন সেটা এখনো দেখছেন। তো অবাক ব্যাপার, আসলে একই রকম ভাবে দাঁড়িয়ে আছে, তার মানে এটা একদম স্বাভাবিক কিছু। ওখানে উনি নতুন এসেছেন, আশেপাশে কি আছে এটা জানেন না, এই জন্য রাতের বেলা ছায়া পড়ছে, এটাই চিন্তা করেছেন। কিন্তু ওনার চিন্তাটা আসলে ঠিক ছিল না। উনি আরো খানিকক্ষণ পর উনি দেখতে পান যে ওই অবয়বটা এখন আর ওই জানালার বাইরে না, মনে হচ্ছে ওটা ঘরের ভেতরে, এবং ওনার দৃঢ়ভাবে মনে হচ্ছিল ক্রমশ ওই অবয়বটা তার দিকে এগিয়ে আসছে। এখন উনি চিন্তা করেছেন যে কি করা যায়, এখন এটা আসলে কি, এটা কেন এগিয়ে আসছে, নাকি আমার মনের ভুল, ঘুমের ঘরে দেখছি। এই চিন্তা করতে করতে হঠাৎ করে এক ধরনের একটা অদ্ভুত শব্দ ওনার কানে আসে। ঠিক পানি ফুটালে যেরকম শব্দ হয়, পানি যখন উতলাতে থাকে, মানে যখন একদম
চূড়ান্তভাবে নিচের পানি উপর দিকে চলে আসছে, ফুটতে শুরু করে, তখন পানিতে এক ধরনের শব্দ হয়। ওনার কাছে ওই ধরনের একটা শব্দ খুব বেশি করে ওনার কানে আসছে। উনি চিন্তা করলেন যে একটু আগেই তো রুমে কোনো শব্দ ছিল না, এখন কেন এই শব্দটা পাচ্ছি, আর এটা কিসেরই বা শব্দ? এটা তো ফ্যান চলার শব্দ নয়, কারণ ওই সময় ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, যেহেতু ঝড় শুরু হয়ে গিয়েছিল এই জন্য ইলেকট্রিসিটি ওই সময় ছিল না। আর শব্দটা আস্তে আস্তে মনে হচ্ছিল ওনার একদম কাছাকাছি চলে এসেছে। উনি লাফ দিয়ে উঠে বসেন এবং উনি দাঁড়ানোর চেষ্টা করেন। উনি দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যাওয়ার পর উনি চিন্তা করেন যে কী ব্যাপার, এখানে তো কিছু একটা ছিল মনে হচ্ছে, কিন্তু আমার শরীরের সাথে তো কোনো কিছু ধাক্কা টাক্কা লাগলো না। তারপরে আবার উনি বিছানার কাছে গিয়ে ওনার বালিশের পাশে রাখা ওনার মোবাইল ফোন ছিল, সেই মোবাইল ফোনের লাইটটা অন করেন। তখন উনি স্মার্টফোন ব্যবহার করতেন না, একটা বাটনওয়ালা ফোন ইউজ করতেন, সেখানে টর্চ লাইট ছিল। তো সেটা উনি জ্বালান, উনি কিছুই দেখতে পান না। তো উনি চিন্তা করেন এই সবগুলোই ওনার মনের ভুল। তো যাই হোক, উনি আবার শুয়ে পড়েন, ঘুমিয়ে যান, আর কিচ্ছু হয় না। পরের দিন স্বাভাবিকভাবে তাদের যেই দাপ্তরিক কাজ সেগুলো তারা সমাপ্ত করেন। বিকেলবেলায় আশেপাশে গাড়িতে করে কিছুটা ঘুরেও আসেন। রাতের বেলা স্বাভাবিকভাবেই আবার উনি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন। ওই ঘটনা, আগের রাতের ঘটনা কিন্তু উনি ওনার সাথে যারা এসেছিলেন তাদের সাথে কোনোভাবেই শেয়ার করেননি, কারণ তারাও মনের ভুল মানে করবে, হাসি তামাশা করতে পারে, এই চিন্তা করে আসলে উনি এই বিষয়টা শেয়ার করেননি। পরের রাত্রে, ওই রাত্রে কিন্তু ওই ঝড় ছিল না, ঘরে ডিম লাইটের আলো ছিল। তো উনি শুয়ে পড়েছিলেন এবং শুয়ে পড়ার পর ঘুমানোর চেষ্টা করছিলেন। ফ্যান চলছিল ওই সময়, ইলেকট্রিসিটিও ছিল। তো হঠাৎ করে ওনার মনে হয় যে ঘরের মধ্যে একটা গুমোট একটা পরিবেশ বিরাজ করলো। হঠাৎ করে মনে হলো ঘরের টেম্পারেচারের একটা পরিবর্তন ঘটলো এবং একটা গুমোট একটা আবহাওয়া, একটা অদ্ভুত রকমের গরম লাগে আমাদের মাঝে মাঝে, খুব বিরক্তিকর একটা গরম। ওনার কাছে হঠাৎ করে মনে হলো এই ধরনের বিরক্তি শুরু হলো। তো উনি চিন্তা করেন কী ব্যাপার, মাত্রই তো ঘরের টেম্পারেচার ঠিক ছিল, হঠাৎ করে আবহাওয়ার এরকম পরিবর্তন হলো কেন? উনি এটা ভাবছেন এবং এটা ভাবতে ভাবতে ওনার নাকে এক ধরনের একটা গন্ধ আসে। এটা মানে বাজে গন্ধও না, আবার খুব সুন্দর সুঘ্রাণও না, কিন্তু এটাকে আমরা ভালো সেন্ট বলতে পারবো না, আবার খারাপ সেন্টও বলতে পারবো না, এমন একটা গন্ধ, মানে অসহনীয় নয় কিন্তু বিরক্তিকর। এই ধরনের একটা গন্ধ ওনার নাকে আসে। তো উনি চিন্তা করেন কী ব্যাপার, এই গন্ধ কোথা থেকে এলো? এই কথা উনি ভাবছেন, ভাবতে ভাবতে হঠাৎ করে গত রাতে ওই যে পানি ফোটানোর সময় যে আওয়াজটা উনি শুনেছিলেন, পানি ফুটে যে ধরনের আওয়াজ হয়, ওই আওয়াজ ওনার রুমের মধ্যে হতে থাকে এবং গতকালের থেকে আজকে সেটা আরও তীব্র হয়ে ওনার কানে আসছে। তো উনি তো ভাবছেন যে কি ব্যাপার, এইটা তো স্বাভাবিক কোনো ব্যাপার মনে হচ্ছে না, এমনটা কেন? তো যেহেতু ইলেকট্রিসিটি ছিল, আবার ডিম লাইটও ছিল, উনি ডিম লাইটের আলো তো শুরুতে কিছু দেখেননি। তারপর হঠাৎ করে মনে হলো একটি অবয়ব ওনার ঘরের মধ্যে হাঁটাহাঁটি করছে এবং অবয়বটা খুব আবছা দেখা যাচ্ছে, মানে একদম স্পষ্ট যে এটা না, আবছা দেখা যাচ্ছে, অনেকটা ছায়ার মতো, এবং ছায়াটাও যদি খুব হালকা হয় ঠিক তেমন হেঁটে বেড়াচ্ছে ঘরের মধ্যে। তো উনি চিন্তা করলেন যে আমার বিছানার পাশে থাকা যে একটা টেবিল ল্যাম্প, এই টেবিল ল্যাম্পের সুইচটা দিই। ওখানে পাশে একটা ছোট্ট একটা টেবিলের মতো ছিল, ওখানে একটা টেবিল ল্যাম্প ছিল আর এক গ্লাস পানি রাখা ছিল। তো উনি ওই হাত দিয়ে যেই না টেবিল ল্যাম্পটা জ্বালাতে গেছেন, তো উনি ওই সময় ফিল করেন এমন একটা নরম হাত ওনার হাতকে চেপে ধরলো, যেই হাতের মধ্যে কোনো হাড় নেই, মানে কোনো হাড় ছাড়া যদি কোনো হাত হয় সেটা কেমন হবে, ঠিক এমন একটা নরম হাত ওনার হাত চেপে ধরে, মানে ওই ডিম লাইটটা জ্বালাতে দেবে না।
উনি ওই অবস্থাতে প্রচণ্ড জোরে এক চিৎকার দেন। তো ওনার চিৎকারে ওনার রুমের পাশে থাকা ওনার অন্য কলিগরা যারা এসেছিলেন, পাশাপাশি রুম ছিল, তো তাদের একজনের ঘুম ভেঙে যায়। তিনি চিন্তা করেছিলেন হয়তো উনি ঘুমের ঘোরে দুঃস্বপ্ন দেখে চিৎকার করেছেন কিনা। তো প্রথম একবার চিৎকারে ওনার ঘুম ভেঙেছে, উনি ওরকমই মনে করেছেন, কিন্তু তার কয়েক সেকেন্ড পরে যখন আবার চিৎকার দিয়েছেন তখন উনি রুম থেকে বের হয়ে ওনার রুমের কাছে এসে ওনাকে ডাকাডাকি করতে থাকেন। তখন ওই যে ভাই উনি যিনি আর কি ভয়ের ঘটনা ফেস করছিলেন, তখন উনি ফিল করলেন ওই জিনিসটা ওনার হাত ছেড়ে দিল। তখন উনি ডিম লাইটটা জ্বালান এবং ডিম লাইটটা জ্বালিয়ে উনি কাউকে দেখেননি। উঠে দরজা খুলে দেন। তখন বাইরে থেকে এসে জিজ্ঞেস করেন কী হয়েছে। তখন উনি বলেন যে এই ঘটনা। তখন উনি বলেন যে আসলে এটা তুমি দুঃস্বপ্ন দেখেছো, সারা রাত লাইট জ্বালিয়ে রাখো, জ্বালিয়ে রেখে ঘুমাও। বলে আমি এই রুমে আর ঘুমাইতে পারবো না। তাহলে আর আমার রুমে চলে আসো, তাহলে কোনো সমস্যা নেই। তখন উনি ওই পাশের রুমে চলে যান, সেখানে ওনারা ঘুমান, কোনো সমস্যা হয় না। তবে যখন ওই ব্যক্তি ওনার যে কলিগ ওই রুমে ঢুকেছিলেন, উনি যদিও বলছেন এটা দুঃস্বপ্ন দেখেছো, তখন তাকে বলা হয় যে ভাই তুমি কোনো গন্ধ পাচ্ছ? উনি বলেন হ্যাঁ আমি তো গন্ধ পাচ্ছি। সেও একটা গুমট গন্ধ পায় এবং গন্ধটা আস্তে 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 ফিকে হয়ে যেতে থাকে এবং মিলিয়ে যেতে থাকে। তাহলে ওই ঘরে যদি কেউ নাই থাকে তাহলে কেন এমন একটা গন্ধ সেখানে বিরাজমান ছিল ওই অবয়বটি চলে যাওয়ার পরেও? এখন ওনারা তো অডিটে এসেছেন, ওনারা তো মানে কাউকে যে এই বিষয়গুলো বলবেন যে ওই রুমে কোনো সমস্যা আছে কিনা এটা বলার আসলে সুযোগ পাচ্ছেন না। আমরা চিন্তা করেছেন যে অডিটের কাজটা শেষ হওয়ার পর তখন এই বিষয়গুলো আমরা কাউকে বলবো। ওখানে ওনারা 3 জন গিয়েছিলেন, পরবর্তীতে 2 জন এক রুমে আর একজন এক রুমে ছিলেন। যিনি এক রুমে ছিলেন তার সাথে কোনো ঘটনা ঘটেনি, শুধু একজনের সাথেই এই ঘটনাগুলো ঘটেছিল। তো অডিটের কাজ শেষ করার পর ওখানে একজন ব্যক্তিকে জিজ্ঞেস করেন যে আচ্ছা এখানে কোনো সমস্যা আছে কিনা ওই রুমটাতে। তখন মানে কেউ বলতে চায় না কিছু, স্বাভাবিকভাবে এটা বলা উচিত নয়, কিছুই বলতে চাচ্ছিল না। তবে তাদের আমতা আমতা করা দেখে ওনারা বুঝে নিয়েছিলেন যে এখানে কিছু একটা সমস্যা আছে যেটা ওনারা বলতে চাচ্ছেন না। তো ওনারা জোরাজুরিও করেন নাই, কাজ শেষ করে ওনারা চলে আসেন। আর এই বিষয়টা কেন হয়েছিল এটা আসলে ওনারা জানতে পারেননি, হয়তোবা ওইখানে কোনো ব্যাপার ছিল যেটা তাদেরকে বলা হয়নি সঙ্গত কারণে। তো প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। এটি ছোট একটি ঘটনা। আপনারা একবার ফিল করুন যে ঝড়ের রাত, জানালা খোলা, বিজলি চমকাচ্ছে, তখন মনে হলো জানালার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে, যেটা স্পষ্ট, এটা মনের ভুল নয়। তখন অনুভূতিটা কেমন হবে যদি আমরা সেই রুমে একা থাকি? প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর আমাদের চ্যানেল যারা নতুন রয়েছেন তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আফরান দ্য হরর ওয়ার্ল্ড নামে আমাদের একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, যার লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখানে গিয়ে আফরান দ্য হরর ওয়ার্ল্ড পরিবারের সদস্য হয়ে যান। প্রিয় লিসেনার্স, আশা করি আমাদের ঘটনা আপনাদের ভালো লেগেছে। ঘটনা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন। পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালাম।